আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে। গতকাল আমরা টেন্স পড়েছি, আজকেও টেন্স পড়ব। তো গতকাল কি কি টেন্স পড়ছি? প্রেজেন্টের 4টা টেন্স, রাইট? তো আজকে আমরা পাস্টের 4টা টেন্স পড়ব। সো যারা মাস্টার ইংলিশের আমাদের 70+ ক্লাসগুলো পাওনি তাদেরকে যেটা অনুরোধ করব যে আমাদের ইংলিশ সিকার্স পেজ ফেসবুকে এসে সার্চ দাও ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে, অথবা আমাদের এই প্রত্যেকটা লাইভ ভিডিওর কমেন্ট সেকশনে দেখো যে জাস্ট লাইভ ভিডিওর কমেন্ট সেকশনে আমরা খেয়াল করবা যে প্রত্যেকটা লাইভ ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের শুধুমাত্র এটা ফেসবুকে, কিন্তু ইউটিউবে যারা দেখো অবশ্যই তাদেরকে ফেসবুক পেজে আসতেই হবে ইংলিশ সিকার্স লিখে সার্চ করে, আর কমেন্ট সেকশনে। আর সব থেকে ভালো হয় কি জানো, আমার পেজে একটা মেসেজ করা যে ভাইয়া আমি মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক পাচ্ছি না। ওখানে সব কিছু ইউটিউবের লিঙ্ক পেজে মেসেজ করতে আসলেই দেখাবে যে ইউটিউব লিঙ্ক, ফ্রি ক্লাসের লিঙ্ক, পেইড কোর্সের লিঙ্ক, সব কিছু একেবারে একের পর এক সব কিছু আসে। তো আমরা 77+ ক্লাস নিয়েছি অলরেডি। তো তোমরা যারা সেই ক্লাসগুলো পাওনি তারা ক্লাসগুলো খুব দ্রুতই করে ফেলবা, ঠিক আছে? যারা ক্লাসগুলো পাওনি খুব দ্রুতই ক্লাসগুলো করে ফেলবা। আশা করছি যে সেই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্প হবে। আর প্রতিদিন যে রাত 10টায় ক্লাসগুলো হয়, বাট এই যে বাংলাদেশের খেলার প্রতি তোমাদের অতিরিক্ত প্রেমের কারণে আমাকে ক্লাসগুলো 2 দিন থেকে 7টা 15তে নিতে হচ্ছে। বাট যেদিন বাংলাদেশের খেলা হবে পরবর্তীতে একই কাহিনী হবে, আর না হলে আমরা রাত 10টার সময় ক্লাসগুলো নিব। বুঝতে পারছো ব্যাপারটা? তো নেক্সটে আশা করছি যে তোমাদের ক্লাসের প্রতি যথেষ্ট আগ্রহ থাকবে এবং অবশ্যই তোমরা ক্লাসগুলো রেগুলার করবা, ঠিক আছে? অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবা। সবাই যারা আছো এখন সবার সব কিছু শোনা যাচ্ছে কিনা আর সবার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। সবার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এটা জানাও। আর আমি এখন ক্লাস শুরু করব, জাস্ট দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আর কয়দিন থেকে তুমি আমার ক্লাসগুলো করো, আমার পেজে কতদিন আছো সেটা একটু জানাও। যারাই আছো কতদিন থেকে ক্লাস করছো জাস্ট একটু জানাও কতদিন থেকে তোমাদের ক্লাস হচ্ছে। আর অবশ্যই 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 ক্লাসটাতে একটা রিয়্যাক্ট করতে হবে, কারণ ক্লাসে রিয়্যাক্ট না করলে স্টুডেন্টরা যুক্ত হতে পারে না, ঠিক আছে? এই যে মাত্র ভার্সিটি থেকে আসলাম, একটু আগে আসার পরে তোমাদের ক্লাস নিচ্ছি। তো আমি যেহেতু কষ্ট করতেছি, তোমরা এত অকৃতজ্ঞ কেন ভাই? ক্লাসও করতে চাও, ক্লাস তো করো, রেকর্ড করো, লাইভ ক্লাসে যুক্ত হও না, আবার ক্লাসগুলোতে একটা রিয়্যাক্টও করতে চাও না, তাহলে হবে কিভাবে বলো? তাহলে কিন্তু মুড সুইং হলে শুধু টপ ফ্যানদের জন্য ক্লাস হবে, ফ্রি ক্লাস দেওয়া বন্ধ হয়ে যাবে। পেজে ফ্রি ক্লাসই থাকবে, বাট যারা আমাদের টপ ফ্যান, যে রেগুলার তোমার লাইক কমেন্ট করে আমাদের, কারণ আমাদের উপকার করে ছোট্ট একটা উপকার। তুমি এই কোর্সটা অফলাইনে যখন করতে যাবা 5,000+ টাকা লাগবে। এই কোর্সটাই অফলাইনে যে কোনো জায়গায় করতে যাবা এত কোয়ালিফাইড ক্লাস তারা দিবে না, কারণ তাদের তো রেকর্ড সিস্টেম নাই, তাই না? সো এইটা আমরা কত কোয়ালিফাইড ক্লাস তোমাদেরকে দিচ্ছি, নিজের প্রত্যেক মাসে কারেন্ট বিল ব্যয় করতেছি, নানান ধরনের ব্যয় করার পর আমরা ক্লাস দিচ্ছি, বোর্ডের খরচ, নানান খরচ ব্যয় করতেছি, ক্যামেরা, সেই এগুলো করার পরেও তোমরা একটা রিয়্যাক্ট করতে পারো না ক্লাসে। এটা খুবই অসুন্দর এবং খুবই অকৃতজ্ঞ আচরণ আমার প্রতি, ঠিক আছে? সো যারা দেখতেছো আশা করছি যে সবাই ভালো আছো এবং কে কোথা থেকে দেখতেছো এবং আজকে ফার্স্ট ক্লাস কার কার সেটা জানাও। সুদেব কুমার রয় বলছে যে ওর ফার্স্ট ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। 2 দিন হয়েছে মাত্র জানি। নাইমা আক্তার, থ্যাংক ইউ, 2 দিন হয়েছে জানো, ভালো। আচ্ছা, বাকিরা যারা আছো একটু কমেন্ট দাও। কমেন্ট দিলে দেখতে পারবো। এই যে আমার প্রচুর ঘুম পাচ্ছে, ঠিক আছে? আমি খুব ঘুমাইতে পারি নাই, প্রায় 2-2.5 হাজার মেসেজ জমা পড়ে আছে। তোমাদের মেসেজগুলো এতক্ষণ থেকে রিপ্লাই করলাম, ভার্সিটি থেকে আইসেই জাস্ট রিপ্লাই করছি। এর বাইরে তোমরা অনেকেই ফোন দিছো, সেই ফোনের রিপ্লাই করছি। প্রত্যেকটা বিষয়ে রিপ্লাই করতেছি, তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছি, তোমাদের জন্য উপকার হয়, তোমাদের জন্য ভোকাবুলারি পিডিএফ দিচ্ছি, সামনে প্রিপোজিশনের পিডিএফ একটা দিচ্ছি, আরও একটা পিডিএফ দিব, যেন একবারে একটা প্রিপোজিশন পড়লে 10-15টা প্রিপোজিশন ওই ধাঁচের মনে রাখা যায়। তো এত কিছু করতেছি, প্র্যাকটিস শিট দিতেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই ক্লাস নোট আমিও কিছুদিন পর দেয়া শুরু করব। আর যারা প্র্যাকটিস শিট পাইতে চাও তা অবশ্যই তাদেরকে ক্লাসগুলো শেয়ার করতে হবে, ঠিক আছে? এবং রেগুলার ক্লাসে থাকতে হবে, রেসপন্স করতে হবে। সেক্ষেত্রে আমি তাদেরকে প্রায় 150 পৃষ্ঠার একটা প্র্যাকটিস শিট দিব, জাস্ট শুধু এমসিকিউ থাকবে মডেল টেস্ট আকারে, তুমি জাস্ট ওইখান থেকে সলভ করতে পারবা। শুধু প্র্যাকটিস শিট, ওটা সবার জন্য ফ্রি না, ওটা যারা আমার ক্লাসে রেগুলার রেসপন্স করবে এবং যারা লাইক কমেন্ট করবে তাদের জন্য শুধু।
ঠিক আছে ক্লাসে আমি তো দেখি প্রত্যেকটা মানুষের লাইক কমেন্ট দেখি কে আমি চিনে গেছি অনেককে এখন। আচ্ছা যারা যুক্ত হয়েছে অনেক ধন্যবাদ। এখন অনেক কথা বলেছি, 5 মিনিট ধরে বক বক করলাম, আমরা আর কথা বলবো না। আচ্ছা ফ্রি ক্লাস প্রতিদিন হবে এবং রাত 10টার সময় হবে। আজকে বাংলাদেশে খেলা দেখে আজকে একটু আলাদা সময় হচ্ছে মাগুরা থেকে। যারা আজকে ফার্স্ট জয়েন করছো তারা একটু আমাকে জানাও। ওকে উষা আছে, ওয়ালাইকুম আসসালাম। তন্ময় সরকার, জবের জন্য পুরো বই শেষ করা কি জরুরি? গ্রামার শিখতে চাও নাকি লিটারেচারও শিখতে চাও? যদি তোমরা শুধু গ্রামার শিখতে চাও তাহলে প্রথম আমার কাছে মাস্টার ইংলিশ একটা বই এখনো ছিল, বইটা কি কেউ নিয়ে গেছে কিনা দাঁড়াও, আমার কাছে একটা বই আছে আমি দেখাচ্ছি জাস্ট। ওইটা বই নিয়ে গেছে কেউ, এটা 20 এডিশনের বই। খেয়াল করো মাস্টার ইংলিশ বইয়ের জাস্ট এই বইটার যে কাজটা করতে হবে তোমাদের বইয়ের প্রথম ওকে তোমরা টপিকগুলো 1 থেকে পুরো এদিকে 28 41 নাম্বার টপিক পর্যন্ত শিখবা। 41 নাম্বার টপিক পর্যন্ত শিখে 42 নাম্বার টপিক প্র্যাকটিস করবা, তাহলে তোমার গ্রামারে পারফেকশন হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, মানে 41 নম্বর মানে প্রথম 627টা পৃষ্ঠা, আশা করছি এই 627টা পৃষ্ঠা পড়লে হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের যে কাজটা অবশ্যই করতে হবে যত দূর পর্যন্ত তোমরা অবশ্যই 1 থেকে 42 পৃষ্ঠা মানে 42 নাম্বার টপিক মাস্টার মানে কারেকশন পর্যন্ত পড়লে যে কোনো জবের জন্য মানে জব শুড নট অনলি জব, তোমার অ্যাডমিশন যে কোনো কিছুর জন্য পারফেক্ট। ঠিক আছে, এইটাই হচ্ছে 1 থেকে 42 নাম্বার টপিক। তো আশা করছি বুঝতে পারছো। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাডমিশন স্টুডেন্টরা আমাকে নক দিয়েছিল যে ভাইয়া আমরা আসলে ভোকাবুলারি কোথা থেকে পড়বো। অ্যাডমিশন স্টুডেন্টের জন্য যেটা পরামর্শ যে তোমরা ভাইয়ারা অ্যাডমিশন স্টুডেন্টরা ভোকাবুলারি পড়বা তোমাদের এইচএসসি ফার্স্ট পেপার যে বইটা আছে সেখান থেকে, সাথে আমার শিটটা পরে পড়বা। আর যারা জব সিকার্স আছো তারা আমার শিটটা পড়বা, পড়ার পরে মাস্টারে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো পড়তে পারো ভোকাবুলারি অংশের। এর বাইরে হচ্ছে ভোকাবুলারি নেমোনিক নামে একটা বই পাওয়া যায় সেটা নিতে পারো। ঠিক আছে, আশা করছি কাজ হবে। এই হচ্ছে ব্যাপার, মাস্টারে আমি একটা অনেস্ট রিভিউ দিলাম, এই হচ্ছে ওকে। আর ভোকাবুলারি সবসময় বাংলা থেকে ইংরেজি পড়বা। কীরকম একটা উদাহরণ দেই তারপরে ক্লাস শুরু করব, দাঁড়াও একটা উদাহরণ দেই। ধরো এখানে যে কোনো একটা শব্দ আমি লিখব, ধরো আমি একটা শব্দ লিখছি, ধরো ইম্যানসিপেশন। ইম্যানসিপেশন শব্দটার অর্থ হচ্ছে মুক্তি। খেয়াল করো ইম্যানসিপেশন একটা শব্দ লিখছি, এটার বাংলা হচ্ছে মুক্তি। ঠিক আছে, মুক্তি বলতে মুক্ত হওয়া আর কি। তো এই যে ইম্যানসিপেশন শব্দটা দেখো, ইম্যানসিপেশন শব্দটার বাংলা অর্থ হচ্ছে মুক্তি, মানে মুক্ত হওয়া, যেটা মুক্তি পাওয়া। এই যে তুমি বারবার এই দিকটা পড়বা যে মুক্তির ইংরেজি হচ্ছে ইম্যানসিপেশন, মুক্তির ইংরেজি ইম্যানসিপেশন, যে মুক্তি ইম্যানসিপেশন, মুক্তি ইম্যানসিপেশন। এটা পড়লে রিটেনের জন্য হেল্প হয়। যখন তুমি রিটেন লিখতে যাবা তখন তোমার বাংলা থেকে ইংরেজি শব্দ এভাবে পড়ার এটা তোমাকে হেল্প করবে। তুমি অর্জন করার ইংলিশ 10টা ইংরেজি তখন বলতে পারবা যে অর্জন করার ইংলিশ এটা হয়, ওটা হয়, এটা হয়, এটা হয়। ঠিক আছে, সেম এই যে ধরো গেইন করা। গেইন করা মানে কি? অর্জন করা। এতে গেইন হচ্ছে তুমি এইভাবে পড়বা যে অর্জন করার ইংলিশ হচ্ছে গেইন করা। সেক্ষেত্রে তোমার আসবে কি, তুমি বাংলাতে পড়বা যে অর্জন করা গেইন, এরকম আবার পড়বা এসিভ মানে অর্জন করা, অর্জন করা এসিভ। তো বাংলা থেকে ইংরেজি পড়লে এটা ভালো হয়। ঠিক আছে, রিটেনের জন্য ভালো হয় বেসিকলি। সো এটা বুঝতে পারছো সবাই? সবার কাছে ক্লিয়ার এই ব্যাপারটা, ধারণাটা? আশা করছি যে আর তোমরা ভোকাবুলারি এইভাবে পড়বা। আমি যে ভোকাবুলারি শিটটা দিয়েছি সেই শিট দেখবা। দেখো অধিকাংশ বিষয় তোমাদের জন্য ফ্রিতেই, অধিকাংশ বিষয়েই তোমাদের জন্য ফ্রিতেই আমি রাখছি, কিন্তু তোমরা আসলে সেটা বুঝতে পারতেছো না। ঠিক আছে, তোমরা ফ্রিটার মর্ম দিতেছো না। তোমরা ফ্রিটার মর্ম না দেওয়ার এটা আফসোস থাকবে। এবার ফ্রি ক্লাসে বিসিএস মানে প্রশ্ন আসছে না কয়টা, 13টা কমন আসছে। সো সামনে দেখবা আরও আসবে, তখন আফসোস হবে, ইস ভাই আর ফ্রি ক্লাসগুলোই যদি করতাম। ঠিক আছে, তোমরা যারা করবা না আমার কি যায় আসে ভাই। আমরা গতকাল যেখানে ছিলাম আমরা সেখানে যাব, গতকাল যেখানে ছিলাম সেখানে যাব। ক্লাসটা শেষ পর্যন্ত করবা, ক্লাস না করলে কিন্তু রেকর্ড পাবা না। ঠিক আছে, যদি ক্লাস না করো রেকর্ড পাবা না। রেকর্ড 5 দিন পর পাবা, 10 দিন পর পাবা, র্যান্ডমলি রেকর্ড দিব না। লাইভ ক্লাস না করলে রেকর্ড তোমরা পাবা না, এটা কিন্তু আগে বলে দিলাম। যারা এখন থেকে লাইভ ক্লাস করবে না তারা রেকর্ড পাবে না। লাইভ ক্লাসে নাই তো রেকর্ড ওকে কেন আমার দেয়ার কিসের দায় পড়ছে বলো? লাইভ ক্লাসে করবে না তাকে আমি রেকর্ড দিব না। আমি যদি সময় মেনটেন করে লাইভ ক্লাস নিতে পারি, তোমরা পারবা না কেন বলো? আমি সময় মেনটেন করে লাইভ ক্লাস নিতেছি না। আচ্ছা বলো, এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স আজকে পড়বো।
আমার নিজের লাইব্রেরি থেকে পড়াশোনা বাদ দিয়ে এসে আমাকে তোমাদের টাইম মেনটেন করে পড়াতে হয়, এটা বোঝো। তো তুমি পারবা না কেন? সময় অনুযায়ী ক্লাসে না থাকলে কোনো রেকর্ড ক্লাস পাবা না নেক্সটে, বলে দিলাম। আমি যদি এসে পড়াতে পারি ফ্রিতে, তাও তো তুমি কেন পারবা না ভাই ক্লাসে থাকতে? দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যে ঘটনা সাধারণত অতীত হয়ে যায়, ঠিক আছে? ওই যে অতীতে ঘটেছে ফল বাকি নাই, এটা পিসি দাসের ভাষা, যে অতীতে ঘটে থাকে এবং সেটার ফল বাকি থাকে না, সেটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে ধরো একটা কাজ ঘটে ফেলছে, অতীত হয়ে গেছে, ধরো বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, বা এরকম হচ্ছে তুমি যদি ধরো 2000 সালে কোনো একটা কাজ করেছো, ওটা তো অতীত হয়ে গেছে, তো এটা হয়ে গেছে, ওটার আর কোনো ফলাফল বা কোনো কিছু বাকি নাই, এইরকম ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে ওই কাজটার আর কোনো আউটকাম থাকবে না, সহজ বাংলা কথা। তো যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এখন খেয়াল করো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে কি, সাবজেক্ট থাকবে আর ভার্বের পাস্ট ফর্ম থাকবে। পাস্ট ফর্ম বলতে যে গো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, ঠিক আছে? এই হচ্ছে তিনটা ফর্ম, গো ওয়েন গন, গো ওয়েন গন। এই একটা ভার্বে বেসিক্যালি তিনটা ফর্ম, এই ওয়েন ফর্ম মানে এইটা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে? এখন খেয়াল করো, এই যে দেখো সাবজেক্ট, এই যে মিট, মূল শব্দটা আছে মিট, হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম হচ্ছে মেট, পাস্ট ফর্ম হচ্ছে মেট, তাহলে আই মেট হিম ইয়েস্টারডে, এটা বেসিক্যালি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন একটা টেকনিক শেখাই, বাংলা থেকে ইংরেজি করার জন্য একটা টেকনিক শেখাই। এখানে বলছে কি, এই যে দেখা হয়েছিল, যে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ভার্বটা যেটা হবে সেটাই বেসিক্যালি ল থাকবে, ল বা লাম, ঠিক আছে? ল বা লাম থাকে। দেখো আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, বলছে কি গতকাল তার সাথে আমার দেখা হয়েছিল, এই যে হয়েছিল, তাহলে এই যে হয়েছিল, ল বা লাম, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, বা আমি ক্রিকেট খেলেছিলাম, গতকাল বাংলাদেশের খেলা হয়েছিল, এই ধরনের বাক্যগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। সো এটা বুঝতে পারছো ভাই? সাবজেক্ট থাকবে, সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম থাকবে। এই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বেসিক আলোচনা। আমরা এখন যারা টেন্স আসলে খুব মানে পাকনামি করো, টেন্সের গঠন টঠন মনে রাখবা না, তাদের যেটা ধরা হবে, তারা যেটা বাস খাবা কোথায় জানো? তাদের মূল সমস্যা যেখানে হবে সেটা হচ্ছে তোমার সামনে ওই যে ভয়েস করবা না, দেখবা যে ভয়েসে তোমরা আসলে তখন কত পারো, যারা বেশি একটু পাকনামি করো। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য কিছু হিন্টস আছে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য কিছু হিন্টস আছে, সেই হিন্টসগুলো তোমরা এটা বুঝছো কি না আগে এটা বলো। এটা বুঝছো কি? এটা বুঝছো কি না এটা আমাকে একটু বলো। এটা বুঝলে আমরা পরবর্তী নিয়মটায় চলে যাব। আচ্ছা আচ্ছা, খেয়াল করো। ওকে ওকে, থ্যাংক ইউ, বুঝছো অনেকেই। আচ্ছা, অনেক ভার্বের পরে প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম একই, আচ্ছা এটা আলাদা বিষয়, ওইটা আমি এটা বলবো। যেমন হচ্ছে কাট, এই যে দেখো আই কাট, দেখো এটা কোন টেন্স, কে বলতে পারবা? এটা আই কাট, এটা কোন টেন্স? আই কাট, এটা কোন টেন্স বলো তো? এই যে এখানে বলছে যে আই কাট, এটা কোন টেন্স? যদি তোমরা যারা দেখতেছো বলো তো যে আই কাট এটা কোন টেন্স? আচ্ছা দেখো, এই যে যখন সাবজেক্ট আই হয়, আইয়ের পরে কাট বললে এটাকে তুমি প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারো, এটাকে তুমি পাস্ট ইনডিফিনিটও বলতে পারো। কেন? এখন এইটার চেনার কোনো বিশেষ কোনো উপায় নাই। কেন উপায় নাই? কাট ভার্বের প্রেজেন্ট ফর্মও যা, কাট ভার্বের পাস্ট ফর্মও তা, কাট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। সো যেই ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মও যাই, পাস্ট ফর্মও তা, পাস্ট পার্টিসিপল ফর্মও তাই, তাহলে সেই ভার্বগুলো যেগুলোর দেখো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একই, তিনটা ফর্মে একই, সেই ভার্বগুলোর মানে তোমার যদি এই যে ধরো কাট যদি দেয়া থাকে, এটা তুমি প্রেজেন্টও ধরতে পারো, পাস্টও, কারণ এখানে কোনো বুদ্ধি নাই, ঠিক আছে? যে ভার্বগুলো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল একই দেয়া থাকবে, এই যে কাট ভার্ব ভি2, এখানে ভি2 ধরতে পারো, ভি1ও ধরতে পারো। তো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসলে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। তো এখন কথা হইতেছে এই ভার্বগুলো একটু ইউনিক। এখন এখানে একখানা আলাপ আছে, আরও একটা আলাপ, সেটা হচ্ছে কি, এই যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কিন্তু হি কাটস হবে। এখন বলো, এখন এইটা কোন টেন্স? 1 নাম্বার যেটা লিখছে এইটা কোন টেন্স? আমি 2 নাম্বারে আরেকটা লিখবো, এইটা কোন টেন্স? দেখো হি কাট আর হি কাট 1 নাম্বার কোন টেন্স আর 2 নাম্বার কোন টেন্স, এগুলো সূক্ষ্ম বিষয় আসলে ক্লিয়ার হইতে হয়, বুঝছো?
এগুলো ক্লিয়ার না হলে মানে যতই পাকনামি করো না কেন তুমি, মানে যাই হয়ে যাও না কেন তুমি, এগুলো ভালো করা যায় না। এটা একটু খেয়াল করো, এইটা খেয়াল করো, হি কাটস 1 নাম্বার কি হবে, আর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে হি কাট, এইটা কি হবে? এই দুইটা কোনটা কোন টেন্স হবে এইটা বলো। এই দুইটার মধ্যে কোনটা কোন টেন্স হবে? এই দুইটার মধ্যে কোনটা কোন টেন্স হবে বলো। এই দুইটার মধ্যে কোনটা কোন টেন্স হবে? কোনটা কোন টেন্স হবে? ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম মুক্তি, প্রথম দেখছি মাহবুবুল আলম, থ্যাংক ইউ। আচ্ছা, এই দুইটার কোনটা কোন টেন্স? দেখো, প্রথমটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এইটা কেমনে বুঝছি? আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটা কেমনে বুঝছি? এইটা পাস্ট ইনডিফিনিট। আর দেখো, এই যে দেখো, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তোমরা অনেকেই কালকে টেন্স পড়ছো, খুব পাকনামি করছো ওইখানে, কিন্তু এখন অনেকেই এটা বুঝতে পারে নাই। এটা মনে মনে থাক, স্বীকার করবে না অনেকেই। তো সাবজেক্ট কেউ কেউ তো এক্সেপশনাল থাকবা, এই ক্লাস একটা ক্লাস টপার স্টুডেন্ট দেখবে, একটা ক্লাস লোয়ার ক্লাস লেভেলের স্টুডেন্ট দেখবে, মিডল ক্লাস লেভেলের স্টুডেন্ট দেখবে, সবার উদ্দেশ্যে এই কথাটা না। তো এই যে দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এখানে হি থার্ড পারসন, এই কারণে ভার্বের সাথে এস বাই এস হয়েছে, তো এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট। আর এইখানে মানে পাস্ট টেন্সে থার্ড পারসন টারসন দেখার সময় নাই, ভার্বের ভি টু ফর্মে বসবে। মানে পাস্ট ইনডিফিনিটে কোনো পারসন খেয়াল করে না, যেই পারসনে বসাও না কেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো পারসনের কোনো ইয়া নাই, যাই বসাও ভার্বের ভি টুই। আশা করছি এটা বুঝতে পারছো। এখন খেয়াল করো, এখন যেটা খেয়াল করব আমরা, থ্যাংক ইউ রফিকুল, তাসনিমকে ধন্যবাদ, বিধানকে ধন্যবাদ। এখন আমরা যেটা খেয়াল করব, অনেক ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম একই, এটা গেল আলাপ। এই জাতীয় ভার্বের ক্ষেত্রে আচ্ছা, অতীতকাল নির্দেশ করার জন্য কিছু হিন্টস আছে। হিন্টসগুলো কি? ধরো ইয়েস্টারডে, বাংলা অর্থ কি? গতকাল। দেখো দেখো, গতকাল, এই যে ইয়েস্টারডে শব্দটা দ্বারা তো অতীত কিছুই বোঝাচ্ছে, রাইট? তো এই যে শব্দগুলো দ্বারা অতীতের হিন্টস দেয়, যে অতীতকালকে বোঝাচ্ছে, একটা হিন্টস দেয়, সেটা বেসিক্যালি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সের হিন্টস করতেছে। এই শব্দটা থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স করবা। তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, এগো মানে আগে, আগে বা পূর্বে, লং এগো মানে অনেক আগে। তো এগুলো কি আগের, অতীত হয়ে গেছে না? লং সিন্স ওই একই অর্থ, যে এগুলো প্রত্যেকটা শব্দ কি অতীত। লাস্টের পরে ধরো বলছো যে লাস্ট নাইট, দেখো লাস্ট নাইট শব্দটা যখন বলতেছে, এই লাস্ট নাইট শব্দটা খেয়াল করো তো, লাস্ট শব্দটা কি অতীত না? গত রাতে বলে না? দেখো গত রাতে, লাস্ট নাইট, গত রাতে, এই শব্দটাকে অতীতকে মিন করছে না? তাহলে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট এর পরে যে কোনো সময়বাচক শব্দ, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? লাস্ট ডে, এগুলো থাকলে বেসিক্যালি তোমার কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পারছো ভাইয়ারা? ক্লিয়ার? যারা ক্লাসটা দেখতেছো কাইন্ডলি একটা ক্লাসে একটা রিয়াক্ট করে দিবা, ঠিক আছে? যারাই ক্লাসটা দেখতেছো কাইন্ডলি একটা ক্লাসে রিয়াক্ট করে দিবা। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে বলছে যে অতীতকাল নির্দেশ করে এমন শব্দ 1971 অথবা দেখো, অথবা সাবজেক্ট, আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন হলেও ভার্বের সাথে কখনো এস বা এস যুক্ত করতে হয় না। অবশ্যই মনে রাখবা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং ভার্বের সাথে এস বা এস শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনিটে হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে বলছে কি? পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, আচ্ছা, এইখানে তোমরা আমাকে একটু বলো, এইখানে যে উদাহরণগুলো লেখা আছে আমাকে বলো তো, বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, এইটা কোন টেন্সে আছে? 2 নাম্বার, আই পুট দ্য পেন অন দ্য টেবল ইয়েস্টারডে, 2 নাম্বারটা কোন টেন্সে আছে? হি রিড এ ফিকশন, এইটা কোন টেন্সে আছে? এই টেন্স তিনটা তোমরা এখন যারা দেখতেছো তারা একটু বলবা আমাকে। এই যে একটা টেন্স, এইটা একটা বাক্য, এইটা একটা বাক্য, ঠিক আছে? এইটা একটা বাক্য, আর এইটা একটা বাক্য, তিনটা। 1 নাম্বার বাক্যটা কোন টেন্সে আছে কেমনে বুঝছি? 2 নাম্বার বাক্যটা কোন টেন্সে আছে কেমনে বুঝছি? 3 নাম্বার বাক্যটা কোন টেন্সে আছে কেমনে বুঝছি? এবং অবশ্যই মনে রাখতে হবে এগুলো প্রত্যেকে একাধিক টেন্সও হতে পারে, সেই হিন্টসও এখানে দেয়া আছে। একাধিক টেন্সও হতে পারে, সেই হিন্টসও দেয়া আছে। একাধিক টেন্সও হতে পারে, আবার নাও হতে পারে। এগুলো কিন্তু কনফিউজিং কথাবার্তা। এখন কোন টেন্স হবে সেটা বলো। এখানে কোন টেন্স হবে সেটা বলো। যারা দেখতেছো এখানে কোন টেন্স হবে সেটা বলো। পাস্ট টেন্স হবে প্রথমটা। আচ্ছা,
প্রথমটা কেন পাস্ট টেন্স হলো? পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট হবে। এটা কেন পাস্ট ইনডিফিনিট হলো? কারণ এই যে বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার, তো এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স যদি না হয়, আমি যদি ধরি এটা প্রেজেন্ট ফর্ম, এই যে ব্রডকাস্টের 3টা ফর্মে একই, মনে রাখতে হবে। ব্রডকাস্ট, এই ব্রডকাস্টের প্রেজেন্ট ফর্মও যা, মানে V1ও যা, V2ও তা, V3ও তাই। তো যেহেতু এটা প্রেজেন্ট ফর্মও বলা যায়, পাস্ট ফর্মও। এখন এটা যে প্রেজেন্ট ফর্ম কেন নয়, সেটা কি হিন্টস করছে? এই যে দেখো, বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার, এটা যদি প্রেজেন্ট ফর্ম হইতো, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইএস হইতো। যেহেতু এখানে এস বাই এস নাই, সো আমরা ক্লিয়ার যে এটা হচ্ছে প্রেজেন্ট হবে না, অবশ্যই পাস্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সটে এইটা কেন প্রেজেন্ট না? 2 নাম্বারটা কেন প্রেজেন্ট না? 2 নাম্বারটা প্রেজেন্ট না হওয়ার পেছনে রিজন হচ্ছে আই পুট দ্য পেন অন দ্য টেবল ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে যে আছে, এই যে ইয়েস্টারডে, খেয়াল করো, ইয়েস্টারডে শব্দটা তোমাকে খুব ভালোভাবে বোঝাই দিচ্ছে যে এটা অতীতের ঘটনা। দ্যাটস ওয়াই এটা তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করতে হবে। এখন 3 নাম্বারটা কেন পাস্ট? 1 নাম্বারটা যে কারণে পাস্ট হয়েছে, 3 নাম্বারটা দেখো, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, পুটের 3টা ফর্মই একই, মনে রাখবা। পুটের সাবজেক্টিভ ফর্মও যা, মানে V1, V2, V3, মানে V1তে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2তে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3তে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 3টাই পুট, প্রেজেন্টও পুট, পাস্টও পুট, পাস্ট পার্টিসিপলও পুট। সো এই ক্ষেত্রে আমার 3 নাম্বারটা, 2 নাম্বারটা তো পাস্ট হয়েছেই, ইয়েস্টারডে ছিল। 3 নাম্বারটা কেন হচ্ছে? রিডেরও 3টা ফর্মই একই, রিড, ঠিক আছে, রিড। তো এই 3টা ফর্মে একই। তো এই যে দেখো ভাইয়ারা, রিড যে আছে এখানে, এই রিড সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন প্রেজেন্টে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো পাস্টে কি এস বা ইএস যুক্ত হয় না। আর যেহেতু রিডের 3 ফর্ম একই, প্রেজেন্ট পাস্ট, তুমি যদি এটাকে প্রেজেন্ট ধরো, তাহলে আমি প্রশ্ন করবো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এস কোথায়, ইএস কোথায়? নাই। তাহলে তুমি এটাকে প্রেজেন্ট হতে পারো না, কারণ ভার্বের V2 ফর্ম হিসাবে এটা ব্যবহার হয়েছে। আশা করছি বুঝতে পারছো। এটা খুব সহজ হলেও, অনেকের কাছে খুব ইজি লাগলেও, আমাদের এই বিষয়টা বোঝাটা জরুরি ছিল। কেন বোঝা জরুরি ছিল? আমরা যখন ভয়েস পড়তে যাব, তখন আমরা বুঝতে পারবো। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কি এক্সপ্রেস করে? যে পাস্ট ইনডিফিনিট টেন্স কি এক্সপ্রেস করে? 20 নাম্বার প্রশ্নটা একটু সলভ দাও তো ভাইয়া। তোমরা যারা দেখতেছো পাস্ট ইনডিফিনিট টেন্স 20 নাম্বারটা, যারাই দেখতেছো 20 নাম্বার, আমি একটু বসি, তোমরা 20 নাম্বারটা সলভ করো। যারা দেখতেছো 20 নাম্বার প্রশ্নটা সলভ করো। 20-এর কারেক্ট উত্তর কি হবে? যে 20 নাম্বারটা, যে পাস্ট ইনডিফিনিট টেন্স কি করে? টু এক্সপ্রেশন জাস্ট ফিনিশড। দেখো, জাস্ট ফিনিশ যেটা হয়, সে এই মাত্র শেষ হয়েছে, ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে বেসিক্যালি। তো এ সিঙ্গেল অ্যাক্ট, একটা সাধারণ অ্যাক্ট ইন দ্য পাস্ট, এই যে একটা সিঙ্গেল অ্যাক্ট যেটা পাস্টে অতীতে হয়ে যায়, সেইটা বেসিক্যালি পাস্ট ইনডিফিনিট টেন্স এর হিন্টস দেয়। ঠিক আছে, এইটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে বি নাম্বারটা হচ্ছে কারেক্ট উত্তর হবে। তারপরে অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন দ্য পাস্ট হবে না, অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, এটা হবে না, এটা অন্য। এখানে এই বি নাম্বারে হচ্ছে কারেক্ট উত্তর। ঠিক আছে, আশা করছি যে 20 নাম্বারটা তোমরা বুঝতে পারছো। আমরা 21 নাম্বারে চলে যাব। যারা ক্লাসটা দেখতেছো, তাদের কাজ হচ্ছে ক্লাসটায় অবশ্যই একটা রিয়াকশন দিবা। ঠিক আছে, ক্লাসটায় অবশ্যই একটা, যারা 20 নাম্বারটা দেখতেছো, তাদের কাজ হচ্ছে ক্লাসে অবশ্যই একটা রিয়াকশন দিবা। ঠিক আছে, কি অবস্থা, কাজ করে না কেন? আচ্ছা দেখো, এই জায়গাটা কি সমস্যা করে নাকি? আচ্ছা দেখো, ওকে আমরা 21 নাম্বারে যাব। এটা বুঝছো তোমরা, আশা করছি। 21 নাম্বার এমসিকিউ সলভ করো। 21 নাম্বার এমসিকিউ সলভ করো। দেখো 21 যারা দেখতেছো, 21 নাম্বার এমসিকিউ সলভ করবা। 21 নাম্বার এমসিকিউটা একটু সলভ দিবা। 21 নাম্বারে বলছে যে আই রিড ইন ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ অ্যাগো। এইটা কোন টেন্স, আমরা এটা কিভাবে বুঝবো, তোমরা একটু 21 নাম্বার প্রশ্নটার একটু সলভ করার চেষ্টা করবা। জাহিদ হাসান বলছে বি, হ্যাঁ অনেকেই বি বলছো, অনেকে উত্তর এইটা কি 21 নাম্বারের বি বলছো? ওইটা আগে বলছিল, ওইটা বাদ। এখন 21 নাম্বার বলো যে এখানে আইডেন্টিফাই করো সঠিক টেন্স যেটা, সেটা একটু আইডেন্টিফাই করো তোমরা। সঠিক টেন্স যেটা, সেটা একটু আইডেন্টিফাই করো। সঠিক টেন্সটা আইডেন্টিফাই করো। এখানে বলছে কি আই রিড,
ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ এগো। বলছিলাম কি এগো যখন থাকবে, এগো থাকলে সেটা বেসিক্যালি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি টেন্স হবে বলো তো? এগো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সাবজেক্ট প্লাস এই রিডের ভি2 ফর্ম বসছে। এখানে কিন্তু এগুলো পরে ঝামেলা করবে, এখন ঝামেলা করবে না। তাহলে এটা আশা করছি বুঝছো। আমরা পরের এমসিকিউটায় চলে যাব, ঠিক আছে? পরের এমসিকিউটায় চলে যাব যে হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, 22 নাম্বারটা সলভ করো। 22 নাম্বারটা যেটা, যারা দেখতেছো 22 নম্বরের উত্তর দাও। আর যারা ক্লাসটাতে একটা রিয়াক্ট করো নাই, তারা একটা ক্লাসটাতে একটু রিয়াক্ট করে দাও। ক্লাসে রিয়াক্ট না করলে কিন্তু ফ্রি ক্লাস আর পাবা না, ঠিক আছে? ক্লাসের মানে এগুলোতে লাইক রিয়াকশন যারা দেও না তাদেরকে আর ফ্রি ক্লাস আমরা দেব না, ঠিক আছে? আমরা টপ ফ্যানদের জন্য আলাদা গ্রুপ রাখবো, সেইখানেই ক্লাসগুলো হবে। অবশ্য আমাদের গ্রুপ আছে অলরেডি, টপ ফ্যানরাই শুধু ক্লাসগুলো পাবে, সেই ব্যবস্থাই থাকবে। আচ্ছা, এখানে কারেক্ট উত্তর কি হবে খেয়াল করি, যে হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য পাস্ট, কোনটা পাস্টে আছে খেয়াল করি আমরা। তাহলে এখানে কোনটা পাস্টে আছে? তমাল হ্যাজ প্লেইড ফুটবল। দেখো তমাল একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ভি2 ফর্ম দরকার আমাকে। তো সাবজেক্টের পরে হ্যাজ প্লাস ভি3 থাকলে তো গতদিন পড়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তো এটা পাস্ট টেন্সেস হবে না, সাবজেক্ট হ্যাজ ভি3। আর বি নাম্বারটা সালাম হ্যাড এ হাউস। আচ্ছা, এটা হতে পারে, এইটা হচ্ছে, আচ্ছা এইটা গতদিন আলোচনা করছি, অনেক আল্লাহর বান্দা আশা করছি ভুলেও গেছো। এই যে সালাম, এই যে হ্যাড, দেখো এই যে সালাম বা এই যে হ্যাড, এই যে সালাম বা হ্যাড, এই ব্যাপারটা এইটা কি আসলে? দেখো এই যে হ্যাডটার এটা হচ্ছে ভি2 ফর্ম, ভার্বের কি ফর্ম? ভি2 ফর্ম। এটা প্রেজেন্ট ফর্মটা কি? এই প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট। আর হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তো মনে রাখবা, হ্যাডের পরে যদি ভি3 থাকে, হ্যাডের পরে ভি3 থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট। হ্যাডের পরে কি থাকলে? ভি3 থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট। আর এইখানে যে ঘটনাটা ঘটছে ভাই, এইখানে যে ঘটনাটা ঘটছে সেইটা আমি খেয়াল করি। হ্যাডের পরে আছে হ্যাড প্লাস একটা হচ্ছে নাউন আছে, হ্যাড প্লাস কি আছে? নাউন আছে। তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে, হ্যাডের পরে যদি ভি3 থাকে তাহলে হবে কি? পাস্ট পারফেক্ট। আর হ্যাডের পরে যদি নাউন থাকে, সেটা হবে তোমার পাস্ট ইনডিফিনিট। নাউন বা ভি3 বাদে অন্য কিছু, ধরো নাউন বাদ দিয়ে তোমার ভি3 বাদে অন্য কিছু, মনে রাখবা হ্যাডের পরে যদি ভি3 বাদে অন্য কিছু থাকে তাহলে এই হ্যাড যুক্ত সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো ভাইয়ারা? ক্লিয়ার এই কনসেপ্টটা? এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার কি না বলো? এই কনসেপ্টটা সবার কাছে ওকে কি না বলো? হ্যাডের পরে ভি3 থাকলে পাস্ট পারফেক্ট। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলতে পারি আই হ্যাড গন, দেখো আই হ্যাড গন, এই যে দেখো এইটা আই হ্যাড গন যে লিখেছি, আই হ্যাড গনটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক, সরি পাস্ট পারফেক্ট টেন্স। কারণ হ্যাডের পরে ভাই ভি3 আছে, মানে ভার্বের হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। হ্যাডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে ওইটা পাস্ট পারফেক্ট টেন্স। আর হ্যাডের পরে যদি ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল না থাকে, ওইটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটা আমি তোমাদেরকে একটু একবারে ক্লিয়ার করে দিলাম, আশা করছি বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে কি টেন্স ছিল? পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, মানে বি নাম্বারটা এখানে কারেক্ট ছিল, এখানে কারেক্ট ছিল বি নাম্বার। এই যে এই উত্তর ছিল সালাম হ্যাড এ হাউস। আমরা 23rd নাম্বার কোশ্চেনে যাব। বলছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন দ্য পাস্ট। এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে এ বসতো একটা, এ কার? এইটা হয়তো কারেক্ট। আচ্ছা খেয়াল করো এখানে কারেক্ট উত্তর কোনটা হবে। 23 নাম্বারের কারেক্ট উত্তর দেখো, তোমরা যারা দেখতেছো একটু বলো যে 23 নাম্বারের সঠিক উত্তর কি হবে? 23 নম্বরের সঠিক উত্তর কি হবে? 23 নম্বরের সঠিক উত্তর আমাকে জানাও। দেখো 23 নম্বরের সঠিক উত্তর, আজকে আমি ক্লাস ডিলিট করব না, কিন্তু হুট করে দেখবা যারা লাইভ ক্লাস করে না ওরা গ্রুপে এসে দেখবে ভাইয়ার ক্লাস কোথায়? ক্লাস নাই। কারণ ওই যে কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, তুমি আমার কমিটমেন্ট ঠিক রাখলে আমি তোমার কমিটমেন্ট ঠিক রাখবো। তুমি এখন আমার ক্লাস মানে লাইভ ক্লাস করবা না, আমি রাত 10টার সময় উপস্থিত হব, আমি ক্লাস নিব, তখন তোমরা ক্লাস করবা না, তা তো মেনে নিব না। আচ্ছা দেখো তোমরা অনেকে উত্তর দিয়েছো,
তাহলে এইখানে খেয়াল করো ভাইয়ারা, ডি নাম্বার উত্তর দিয়েছো। আমি এখন এই নিয়মটা পড়ালাম যে কেন হইলো, এটা আলোচনা করছি আগের, একটু 22 নাম্বারের আলোচনাটা দেখে নিও। এটা ডি নাম্বার হচ্ছে, কারণ সাবজেক্ট ভার্বে ভি টু ফর্ম। কেন এটা হ্যাড থাকা সত্ত্বেও পাস্ট ইনডিফিনিট করছি, এটা আলোচনা এখনই করছি, ওটা উপরেরটা দেখে নিবা, ঠিক আছে। আমরা এবার আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো আচ্ছা, আর একটা কথা বলি কি জানো, হ্যাঁ, তানহা জয়া কমেন্ট করছে, ফরহাদ হাসান আছে আমার সাথে, ওকে ফরহাদকে ধন্যবাদ। গৌরাঙ্গ পরম রেগুলার ক্লাস করে, ভালো ছেলে। আফরোজা আক্তার, ইমরান মিয়া আজকে দেখলাম, মুন্নি রেগুলার ক্লাস দেখছি, জসিমকে দেখি নাই, জান্নাতুল ফেরদৌস দেখেছি মনে হয়, জাহিদ হাসানকে দেখিনি ক্লাসে, জসিমকে দেখেছি ক্লাসে, উম্মে সাইমা টপ ফ্যান, হ্যাঁ ও আমাদের রেগুলার ক্লাস করে। মাহফুজুর রহমান আছে আমার সাথে, থ্যাংক ইউ ভাইয়ারা। আইজানুর, আচ্ছা ঠিক আছে, যারা ক্লাস করো ধন্যবাদ, যারা ক্লাস করো না এখানে অনেক নতুন নাম দেখছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা মনে রাখবা পাস্ট মানে হচ্ছে কি অতীত, পাস্ট মানে হচ্ছে কি অতীত, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে রানিং। কন্টিনিউয়াস মানে কি রানিং, রানিং মানে হচ্ছে কি যেটা অতীতের গতিশীল ছিল সেইটা হচ্ছে অতীতে যেটা গতিশীল থাকে, মানে অতীতে যেটা চলতে থাকে সেইটা বেসিক্যালি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেরকম একটা বাক্য যে আমি আগে ক্লাস নিচ্ছিলাম, মানে ধরো আমি মানে গত রাতে ক্লাস নিচ্ছিলাম, এই যে নিচ্ছিলাম ওই টাইমটায় বুঝে নিচ্ছিলাম, ওইটা আসলে অতীতে রানিং ছিল, দ্যাটস ওয়াই আসলে ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। বুঝতে পারছো ভাইয়ারা? তো যেটা অতীতে, আজকে ফার্স্ট ক্লাস মিহির খান, ওকে ভাইয়া, আমিও আছি, ওকে। তাহনিমা ভুইয়ান কি কমেন্ট করছে আমি জানি না। সজীব আছে আমাদের সাথে, যারা আছে সাগর মাহমুদ। আচ্ছা, যারা প্রতিদিন লাইভ ক্লাস করো, প্রথমবার লাইভ ক্লাস মাহবুব আলম, আচ্ছা যারা প্রতিদিন লাইভ ক্লাস করো, তোমাদের যদি কোনো আর্থিক সংকট থাকে, ঠিক আছে, যে তোমরা টাকার অভাবে পেইড ব্যাচে ভর্তি হইতে পারতেছো না, বা তোমাদের কোনো বই প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমাকে জানাবা, ঠিক আছে। আমার কাছে অনেক বই থাকে, যেমন এটা মাস্টার ইংলিশের 21 এডিশন বই। যারা খুবই নিডি স্টুডেন্ট এবং প্রত্যেক দিন লাইভ ক্লাস করে, ওই স্টুডেন্টগুলোর জন্য আমার আলাদা একটা সিম্প্যাথি থাকবে সব সময়। বইগুলো যখন গিফট করি বিভিন্ন ক্যাম্পেইনে, ওই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে গুরুত্ব দিব, হ্যাঁ, যারা লাইভ ক্লাসগুলো করো। শুধু এখন তুমি আইসাই বলবা হবে না, আমি তো মানুষ চিনি, আমি দেখলেই বুঝবো। যারা লাইভ ক্লাস করো, যারা কমেন্ট করতেছো আমি তো চিনবো, আর যারা কমেন্ট করে না ওদেরকে কেমনে চিনবো? আরিফ আছে, আচ্ছা নাইমা আছে, সুমাইয়া মান্নান আছে, ওকে। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি শিখলাম? যেটা অতীতে কি থাকে ভাইয়ারা, অতীতে যেটা রানিং থাকে সেইটা বেসিকলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই না? তা অতীতে রানিং থাকলে ভাইয়া ঢাবির ইংরেজি বিভাগের মাস্টার, আচ্ছা এই যে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্সের ব্যাপার আমি এখন জানি না। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখানে সাবজেক্ট থাকবে, দেখো অতীতে রানিং বাংলায়, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে, তারপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্মের সাথে আবার আইএনজি যুক্ত থাকবে। আমি এক পৃষ্ঠায় তোমাদেরকে সব রুলস লিখে দিব না, হ্যাঁ। তো এখানে এক পৃষ্ঠায় আচ্ছা তোমাদেরকে একটা কাজ করে দিতে পারি, আমি তোমাদেরকে একটা হেল্প আমি করতেই পারি। সেই হেল্পটা হচ্ছে কি জানো, তোমাদেরকে আমি একটা পৃষ্ঠায় উত্তরগুলো মানে একটা পৃষ্ঠায় জাস্ট দেখো লিখে দেই, দেখো জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স খেয়াল করো, লিখে দেই, তাহলে ভালো হবে। মনে রাখবা যে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই সাবজেক্ট প্লাস এম ইজ আর এর পরে যদি ভার্বের আইএনজি থাকে সেইটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কি হবে? এইটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এইটা পাস্ট কন্টিনিউয়াসের ব্যাপারটা কি? পাস্ট কন্টিনিউয়াসের যে ব্যাপারটা থাকে, পাস্ট কন্টিনিউয়াসে যে ব্যাপার, এইটা হচ্ছে যে সাবজেক্ট থাকবে এইখানে পাস্ট কন্টিনিউয়াসে, অ্যামিজারটাই শুধু ওয়াজ ওয়ার হয়ে যাবে, আর কিচ্ছু হয় না। অ্যামিজারটা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায় ওয়াজ অথবা ওয়ার। আর এখানে যে ভার্বের আইএনজি ছিল ভাই, ঠিক সেম ভার্বের আইএনজি এখানে থেকে যায়। এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বেসিকলি পার্থক্য। বুঝতে পারছো? ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক যে পার্থক্য জায়গাটা হচ্ছে অ্যামিজার এবং ওয়াজ ওয়ারের। ওয়াজ ওয়ার থাকলে পাস্টের ঘটনা হিন্টস দেয়, আর অ্যামিজার থাকলে প্রেজেন্টের ঘটনা। বুঝতে পারছো কি তোমরা? ব্যাপারটা ক্লিয়ার কি? গতকাল ভাইয়া ঘোলা হচ্ছে কেন? আচ্ছা দেখি, ঘোলা কি দেখা যাচ্ছে? ঘোলা হয় এখন তো ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যায়। ঘোলা কখন দেখা যাবে জানো? ওই যে আমি যখন ওই স্ক্রলিং করব তখন একটু ঘোলা দেখা যাবে, কারণ ওই যে আলোটা তখন একটু কাঁপাকাঁপি হয়।
তাহলে এটা লিখেছো ওকে। আমিও নতুন ভাইয়া, আপনার ক্লাস খুব ভালো লাগে, মঞ্জিলাকে ধন্যবাদ। যারা কমেন্ট করে না ওদেরকে আমি জিকে আমাদের এক পর্যন্ত চিনবো না, ঠিক আছে ভাইয়ারা? যারা কমেন্ট করো না তোমার চিনবো না আমি, কেমনে চিনবো? ইম্পর্টেন্ট, আজকে ফার্স্ট ক্লাস লাইভ করতেছি, অনেক ভালো লাগতেছে। যারা মেসেঞ্জার গ্রুপে নাই কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। তাহলে এটা ক্লিয়ার বলছে, লামিয়া নূর ইভা এখন ক্লিয়ার, মাহফুজ আহমেদ। হ্যাঁ, এই যে চেঞ্জ করবো যখন পৃষ্ঠাটা, আচ্ছা একজন টাকা পাঠিয়েছে পেইড ব্যাচে ভর্তির জন্য, ওকে একটু রিপ্লাই দেই। আচ্ছা আমি লাইভ ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে তোমাকে রিপ্লাই করব। আচ্ছা দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যাপারটা আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা তাহলে কি থাকলো? সাবজেক্ট ওয়াজ আর প্লাস ভার্বের আইএনজি, রাইট? তো এত কিছু আর কিছু লাগবে না। তাহলে এই যে সাবজেক্ট আই আছে, এই যে ওয়াজ আছে, এবং এই যে দেখ শিভারিং ভার্বের আইএনজি, শিভারিং, তারপরে অল ওভার উইথ ফেয়ার, সেটা আমার দেখার বিষয় না। শিভারিং মানে এই যে আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম, তো কাঁপছিলাম মানে শিভার, ওকে? তো এই যে সাবজেক্ট ওয়াজ, তারপরে ভার্বের আইএনজি। আর আমি এখানে আরেকটা বিষয় আলোচনা করে দেই, এটা কাজে লাগবে তোমাদের। আমি যেভাবে শেখাই বুঝছো, তোমরা শিখো, আমার কথা শোনো। যারা হচ্ছে বেশি মানে পাকনামি করে না, ওরা জীবনে কিছু করতে পারে না। আমি দেখছি অনেক স্টুডেন্ট দেখছি জীবনে, অনেক যে কিছু কিছু স্টুডেন্ট আছে প্রথম 4 দিন, এই ভাই আপনি ক্লাস নেন না, এই সেই, মানে একাকার অবস্থা আছে, এই তোর এগুলো কি পড়া না। ও আমার এক স্টুডেন্ট ছিল 2022 সালে, তো ও মানে আমার ফার্স্ট স্টুডেন্ট, ও যে পরিচিত, মানে অফলাইনে ফিজিক্যালি পরিচিত হয়ে অনলাইনে ক্লাস করতে আসছে। তো ওর আব্বা আসলে অনেক রিকোয়েস্ট করে আমার ফ্যামিলিতে অনেকরে ফোন দিছে, দিয়ে হচ্ছে আমার কাছে ভর্তি হবে, সে ভর্তি হবে, ঠিক আছে? কোর্সে ভর্তি করালাম, অ্যাডভার্ব পড়াচ্ছিলাম, অ্যাডভার্বের নিয়মগুলো পড়াচ্ছিলাম। ওই স্টুডেন্ট একদিন ক্লাস করার পর বলে কি যে, তখন ওই কোর্সে 250 জন স্টুডেন্ট চলে 2022 সালের দিকে, ঠিক আছে? তখন 2022 সালে 250 জন স্টুডেন্ট, মানে এখনকার অনেক পপুলার টিচার পাইতো না, তো 200-250 স্টুডেন্ট তখন পড়ে। তো ওই স্টুডেন্ট আমারে আসলে বলে যে মানে আমারে তো বলে নাই, ওই হচ্ছে ওর আব্বাকে বলছে যে ও হচ্ছে মানে এগুলো যেগুলো পড়াই এগুলো খুব সহজ বিষয়, সো এই কারণে সে এই ক্লাসগুলো করে না। তো ফলে পরে কি হয়েছে, মানে নিয়তির কারণে আমি কি হয়েছে, গুচ্ছের পরীক্ষা যখন দিবে তখন আবার ওই গার্ডিয়ান আবার আমাকে নক দিছে, মানে নক দিছে বলতে আমার এক রিলেটিভের মাধ্যমে নক দিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে মানে ওই গুচ্ছের সিট প্ল্যান বের করবে। তো তখন আমি ওই রোল নাম্বারটা নিয়ে রাখছি, মানে আমার খুব জেদ লাগছিল যে এই স্টুডেন্ট বলে কি যে প্রতি বছর বিসিএস, এবং এই যে এবারও বিসিএস এ অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি তো প্রত্যেক বছর অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসে, তো এই টপিককে সে অবহেলা করে। সো আমি করলাম কি যে না ঠিক আছে, যে আমি ওর রোলটা নিয়ে রাখলাম, নিয়ে রাখার পরে আমি ওর রোলটা চেক করলাম, মানে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দেওয়া, সে ইংরেজিতে 1 না 2 পাইছে 15-র মধ্যে, ঠিক আছে? সো মানে এই যে পাকনামি, সে ইভেন গুচ্ছের রেজাল্টও আমি তার দেখছি, সে কোনো জায়গায় চান্স পায় নাই, সে পরে হচ্ছে কি রেজাল্ট দিয়ে ন্যাশনালে ভর্তি হয়েছে, ঠিক আছে? যদি ভর্তি পরীক্ষা হয়তো সে ন্যাশনালেও চান্স পাইতো না। সো এই যে বেশি পাকনামি, এইটার ফল কিন্তু খুব ভালো হয় না। আমি তো জানি কোথায় কনফিউশন তৈরি হয়, এখন রুলস পড়তেছো, এখন তো তুমি দেখতেছো যে এইটা, কিন্তু যখন সবগুলো গ্রামারের প্রশ্ন একসাথে মডেল টেস্ট আকারে সলভ করবা, তখন তুমি ভাই পারবা না, ঠিক আছে? সো এই কারণে কি কাঁপতেছে রে ভাই, এখন তো আলো কাঁপার কথা না, ঠিক আছে? আচ্ছা মেসেঞ্জারে কিভাবে অ্যাড হবো, আমাকে পেজে মেসেজ দাও। আচ্ছা মেসেঞ্জার গ্রুপে কিভাবে অ্যাড হবো, পেজে মেসেজ দিলে বুঝতে পারবো। ঐশী সেকেন্ড ক্লাস, ঐশীকে আমি আজকে ফার্স্ট দেখলাম, সো মিহির খানকে আচ্ছা পেজে মেসেজ দিলে পাবা। আজিয়ানুর টপ ফ্যান, বাট ওকে আমি আইজানুর, ওর আমি ক্লাস দেখি নাই, ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আশা করছি এটা ক্লিয়ার হবে। বেশি পাকনামি করো না, ঠিক আছে? বেশি পাকনামি করো না, তাইলে ভালো করতে পারবে না তোমরা, যারা মানে কমেন্ট দাও। আচ্ছা দেখো, হ্যাঁ একটু ঘোলা হয়ে গেছে না, বুঝতে পারছি, ঘোলা যে হয়েছে আমি এটা খেয়াল করেছি। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করছি, এখন আশা করছি ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, এটা ফোকাস করে মাঝে মধ্যে ক্যামেরা, ফোনের ক্যামেরা তো। এখন ক্লিয়ার, ওকে দেখো, আমি যেটা কি শেখাতে চাইলাম জানি তোমাদের গল্প করতে করতে, আচ্ছা দেখি কি শেখাইতে চাইছিলাম তোমাদেরকে, এখানে কি শেখাতে চাইলাম সেটাই তো ভুলে গেলাম। কি শেখাতে চাইছিলাম জানি তোমাদেরকে, ওই পেজে কেন নিয়ে গেছিলাম। আচ্ছা দেখো, ও আচ্ছা ওকে, মনে পড়ছে। দেখো যেটা মনে রাখবা, যে সাবজেক্ট যখন আই হবে, আই, সাবজেক্ট যখন হবে হি, সাবজেক্ট যখন হবে শি, সাবজেক্ট যখন হবে শি, সাবজেক্ট যখন হবে ইট, অথবা সাবজেক্ট যখন হবে সিঙ্গুলার নাউন, ঠিক আছে?
সিঙ্গুলার নাউন, ঠিক আছে, এইগুলো সাবজেক্ট। আচ্ছা, ওই স্টুডেন্টের আরেকটা কথা বলি, ঠিক আছে, ও তো আমার কাছে ক্লাস করে নাই, সেটা বড় বিষয় না। ওর আব্বা পরে জিজ্ঞাসা করছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি কি না, ঠিক আছে। সো মানে আমার যা খুব রাগ লাগছে না। আচ্ছা খেয়াল করো যে এই যে সাবজেক্ট যখন হি, শি, আই, হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউন হবে, ঠিক আছে, সেক্ষেত্রে ভার্ব হবে ওয়াজ। ওয়াজ ওয়ারের মধ্যে কনফিউশন তৈরি হয় না যে কখন ওয়াজ বসাবা কখন ওয়ার বসাবা। তো সাবজেক্ট যখন আই হবে ওয়াজ, সাবজেক্ট যখন হি হবে ওয়াজ, সাবজেক্ট যখন শি হবে ওয়াজ, সাবজেক্ট যখন ইট হবে ওয়াজ, সাবজেক্ট যখন যে কোনো সিঙ্গুলার নাউন হবে। ধরো একটা সিঙ্গুলার নাউন তোমার একটা বললাম, ধরো একটা নাউন বললাম কি এ বয়, ঠিক আছে, এ বয়টা কি নিবে এখন, বা দা বয় বললাম, যেটাই বলি না কেন একটা সিঙ্গুলার তো, এই দুটো সিঙ্গুলার তো অবশ্যই সিঙ্গুলার, এই দুটো ওয়াজ ভার্ব গ্রহণ করবে, বুঝতে পারছো? আর এটা কি সবাই বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কি? বারবার আজকে এই সমস্যাটা করতেছে। ওকে, এইটা বুঝছো আজকে ফার্স্ট ক্লাস সোনিয়া, সুমাইয়া মান্নান, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে। ওকে, আরিফুজ্জামান আরিফ, আজকে তুমি দেরিতে ক্লাসে যুক্ত হইছো, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার, এটা লিখে নিছো তোমরা, এটা লিখে নিছো। দেখো 92 জন যে তোমরা আসো না, প্রত্যেকটা স্টুডেন্টই অনেক পরিশ্রমী। দেখো আলটিমেটলি লেগে না থাকলে না আসলে মানে সাকসেসের হারটা খুবই জিরো। কেন জানো? মানে এই যে আমরা যখন একটা করে কোর্স শুরু করি, আচ্ছা এই রুলসটা পড়ানোর পরে এটা বলছি দেখো। আচ্ছা আরেকটা নিয়ম হচ্ছে কি, এটা আশা করছি ওকে, আয়ের গেল উই, তারপর হচ্ছে দে, তারপর হচ্ছে ইউ, আই, উই, দে, ইউ, অথবা প্লুরাল নাউন যদি হয়, প্লুরাল নাউন কি হয়, প্লুরাল নাউন, ঠিক আছে, যে উই, দে, ইউ এবং প্লুরাল নাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, উই, দে, ইউ, প্লুরাল নাউন, এগুলো যদি প্লুরাল নাউন যদি সাবজেক্ট হয় তাহলে বসবে ওয়ার, ঠিক আছে। কি বসবে ভাইয়া? ওয়ার। যেমন ধরো আমি যদি বলি এখানে বয় না বলে বয়েস, তখন বসাবা তুমি বয়েসের পরে ওয়ার বসাবা, ঠিক আছে, বয়েসের পরে ওয়ার বসাবা। যখন আগেরটা, এগুলো লিখে রাখো যেগুলো বলছি। আচ্ছা তোমাদের ওই দিকটা দেখা যাচ্ছে না রে, ওয়েট, এবার ওইটা প্লুরাল নাউন কথাটা দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে হবে কি ওয়ার, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এগুলো আশা করছি লিখে নিয়েছো তোমরা, স্ক্রিনশট রাখো, কাজে লাগবে। আচ্ছা যেটা বলবো, ধরো আমি একটা কোর্স শুরু করছি 100 জন স্টুডেন্ট নিয়ে, ঠিক আছে, এই যে যারা লেগে থাকে আর কি, লেগে থাকার গল্পে, এই 100 জনের একটা পেইড কোর্সে এই স্টুডেন্ট প্রথম 5 দিন ক্লাস করবে ধরো 70 জন বা 60 জন, তারপরে এইটার রেশিও নামতে নামতে 10টা ক্লাস যাওয়ার পরে ক্লাসে আসবে 50 জন, সেটা আবার নামতে নামতে যখন 20টা ক্লাস চলে যাবে তখন করবে 20 জন বা 30 জন। শেষ যখন 1 নাম্বার ক্লাসে আসবো, ক্লাস করবে 5 জন, 2 জন বা এই 3 জন। একবারে কখনো কখনো এমন হয় শেষ ক্লাসে স্টুডেন্টেই ক্লাস করে না। এখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওরা কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারে না। এটা যে একবার হচ্ছে এমন না, বিগত 5 বছর ধরে একই স্টাইলে হয়। তো এই যে স্টুডেন্ট কনসিস্টেন্সি বজায় রাখে নাই, আজকে ক্লাস করছে কালকে করে নাই, দেখো জীবনটা একটা কোয়ালিটি লাইফ মেনটেন করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, এটাও একটা মানে এক্সাম। কারণ তুমি মানে প্রতিদিন 10টার সময় ক্লাস করতে পারতেছো কিনা, বা প্রতিদিন তোমার 2 ঘন্টা পড়াশোনার পেছনে দেওয়ার কথা ছিল তুমি দিয়েছো কিনা। কারণ তুমি গল্প করার টাইমটা ঠিকই গল্প করো, তুমি মোবাইল ব্যবহার করার টাইমটা ঠিকই মোবাইল ব্যবহার করো, তুমি বাকি কাজ কাম সব ঠিকঠাক করো, মানে কিন্তু তোমার যে পড়াশোনার দেওয়ার যে সময়টা সেটা তুমি দাও নাই। এখানে তোমার এক্সকিউজ, ভাইয়া ওইটা ছিল না, ওইটা ছিল, এ অসুস্থ ছিল, ও অসুস্থ ছিল, কিন্তু তোমার বাবা অসুস্থ, মা অসুস্থ, সবগুলো অসুস্থতার সত্ত্বেও তো কিন্তু মোবাইলটা ঠিকই ব্যবহার করছো, রিলস তুমি ঠিকই দেখছো, কিন্তু ক্লাসের বেলা এসে কি ভাইয়া এটা সমস্যা, ওইটা সমস্যা। সো এটা তোমার জীবনে একটা চ্যালেঞ্জ, তুমি যদি এটা ওভারকাম করতে না পারো, যে বিষয়টা তোমার 1 মাসে অ্যাচিভ করার কথা ছিল সেটা তুমি 6 মাসে অ্যাচিভ করতে পারবে না। কারণ ধরো এই যে 77টা ফ্রি ক্লাস, আমি যখন মানে এই 77টা ক্লাস প্রতিদিন যে আমার সাথে লাইভ করছে, তার কিন্তু 77 দিনেই শেষ হয়েছে, এক্স্যাক্টলি 77 দিন, মানে 2 মাস সামথিং, আর কত দিন, 2 মাস 17 দিন মধ্যে, মানে সে 2 মাস 17 দিনের মধ্যে সবগুলো ক্লাস শেষ করতে পারছে, যে প্রত্যেক দিন ক্লাস করছে। আর যে স্টুডেন্টটা আজকে ক্লাস করছে, করে নাই কালকে, পরশু করে নাই, এভাবে গ্যাপ দিছে, সে কিন্তু 77টা ক্লাস শেষ করতে পারে নাই, ওর কিন্তু আবার 0 থেকে শুরু করতে হবে। তো 0 থেকে শুরু করলাম, জীবন থেকে কিন্তু এদিক 2 মাস চলে গেছে, 6 মাস আগে যে ক্লাসগুলো দিছি ওই ক্লাস যারা করে নাই
তার জীবন থেকে ওই 6 মাস কিন্তু গন, অলরেডি গন। ফেব্রুয়ারিতে শুরু করছি, এখন হচ্ছে তোমার কি সেপ্টেম্বর, মনে হয় সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে, আর 4-5 দিন আছে। তোমার লাভ কি হলো বলো? তাহলে এই যে জীবনে একটা কনসিস্টেন্সি, মানে একই স্টাইলে দেখো, আমি এই যে প্রত্যেক দিন আমি কিন্তু 7টা 15 মানে 7টা 15, 10টা মানে 10টা, এই যে এই মেনটেনটা তোমার শিখতে হবে ভাই। এটা না শিখলে জীবনে কিছু করতে পারবে না। প্রতিদিন কতটুকু পড়বা এটা তোমার একটা লিস্ট থাকবে যে আমি আর এই কাজগুলো আমি আগামীকাল করব। অবশ্যই তুমি মানে একটা রুটিন ওয়াইজ চলবা, না হলে তুমি সব কিছু ভুলে যাবা। আর একটা বিষয় হচ্ছে রিলস দেখা বন্ধ করো। রিলস তোমার জীবন ধ্বংস করে দিবে একবারে ধ্বংস। এই কাজটা রিলস যারা দেখো তাদের আসলে কোনো টাইম সেন্স নাই। তাহলে আশা করছি এই ব্যাপারগুলো টোটালি বুঝতে পারছো। আমরা প্রশ্ন সলভ করতে যাব নাম্বার 24। দেখো 24 নাম্বার প্রশ্ন যারা দেখতেছো, 24 নাম্বার প্রশ্ন একটু সলভ করি আমরা। 24 নাম্বার প্রশ্নে কি বলছে যে 24 নাম্বার যে দে ওয়ার ডিস্টার্বিং আস, তাহলে দে ওয়ার ডিস্টার্বিং আস, আমার কথাটা এতদিন তো জানতাম না, নাহার তোমরা জানতা না ঠিক আছে, বাট আমার কথাটা শোনো, প্রত্যেকটা ক্লাস প্রত্যেক দিন করবা, এটা তোমার লাইফের খুব বড় চ্যালেঞ্জ ভাই। আমি এটা বলতেছি, দেখো এগুলো কোনো মোটিভেশন না, ডেফিনেটলি কোনো মোটিভেশন না, কারণ তোমার এই কাজটা করতে হবে। সেই কাজটা তুমি যদি না করো তুমি তো জীবনে পিছিয়ে যাইতেছো। কারণ দেখো একটা মানুষের ডিমান্ড থাকে, ধরো 20 বছরের মানুষের ডিমান্ড আর একটা 5 বছরের বাচ্চার ডিমান্ড কিন্তু এক না। কারণ 5 বছরের একটা বাচ্চা ও খেলাধুলা করবে, ওটাই ওর লাইফ। জাস্ট 20 বছর বা 25 বছরের মানুষ যে আছে ওর লাইফে কি ডিমান্ড কি সেম? কারণ ওই 25 বছরের মানুষ ও সামনে বিয়ে করবে হয়তো, বা ওর বাবা মার দায়িত্ব নিতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। এগুলো যদি সে না মেনটেন করে ভাই, ও কেমনে পারবে? কারণ তুমি যদি মানে ধরো এখন অনার্সে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা কেউ অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, ধরো আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে না আসতাম আমাকে এত মানুষ চিনত না। এখন ইউনিভার্সিটিতে তো আমাকে একটা ফেভার দিয়েছে, একটা আয়ের জায়গা দিয়েছে, আবার অনেক পরিচিতি দিয়েছে, বিভিন্ন কাজকর্মের সুযোগ আছে। ধরো একটা বই লিখতে গেলে মানুষ আমাকে ডাকে যে তুমি আমার এই কাজটা করে দাও। এই যে কাজের যে অপরচুনিটিসগুলো সেগুলো কোথা থেকে আসছে? এই যে ইউনিভার্সিটি করে দিয়েছে। বা এই যে সামনের দিনগুলোতে আমি যখন ধরো একটা ভালো চাকরি পাবো, তখন কিন্তু আমার একটা অপরচুনিটিস থাকবে, আয়ের জায়গা থাকবে, তখন আমার লাইফটার একটা চেঞ্জ আসবে। কিন্তু তোমরা এই ব্যাপারগুলো বোঝো না, তোমরা না বুঝে কি অলসতায় জীবন কাটাও। জীবনটা হইতে হবে অনেক প্রোডাক্টিভ ভাই। দুনিয়াটা আসলে এই মোবাইল ফোনের রিলসের মধ্যে বা ইউটিউবের রিলসের মধ্যে সীমাবদ্ধ রাখা খুবই লেম, একবারে খুবই বাজে, এটা করো না। আচ্ছা 24 নম্বরে কি বলছে দেখো, যে দে ওয়ার ডিস্টার্বিং আস। তো এই যে দেখো ওয়ার, এই যে ওয়ার আর ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি আছে। তো আমরা কি শিখছিলাম যে ওয়াজারের পরে ভার্বের আইএনজি থাকলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মনে থাকবে। হ্যাঁ, অনেকে ফরহাদ হোসেন কমেন্ট করেছো, রব্বানি মণ্ডল, এগুলো অনেক নতুন স্টুডেন্ট রে, এগুলো কি এতদিন ক্লাস করে নাই? অনেক নতুন স্টুডেন্ট। তাহলে এটা বুঝছো ছেলেমেয়েরা, এটা ক্লিয়ার তোমাদের কাছে এখন? তাহলে আমরা এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি, ঠিক আছে? পরবর্তীতে আমরা যাব, পরবর্তীতে আমরা খেয়াল করব পরবর্তী রুলসে আমরা একটু যাই। 24-এর পরে 25 নাম্বারে, 25 নাম্বারে খেয়াল করো, 25-এ বলছে কি দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? দেখো পাস্ট আগে জানতাম না ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ রফিকুল, ওকে। আচ্ছা তাহলে এখানে কোনটা পাস্ট আচ্ছা পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কি বলো, এটা বলো তো। এটা যদি যারা বুঝছো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই ব্যাখ্যাটা দাও। 25 নাম্বার প্রশ্নের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই ব্যাখ্যাটা দাও। দেখো যারা দেখতেছো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই ব্যাখ্যাটা দাও। 25 মানে উত্তরটা করো তোমরা। বলছো যে অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান, এটাই মানে যে কাজটা আসলে চলতেছিল বা রানিং ছিল, মানে করা হচ্ছিল, সেই ব্যাপারটাই আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর এইটা হলে কি হবে? পাস্ট ইনডেফিনিট। আর যেটা হচ্ছে অ্যান অ্যাকশন হ্যাজ বিন গোয়িং, এগুলো আমাদের লাগবে না, মূল বিষয় এটা মাথায় রাখবে, অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন দ্য পাস্ট, সেইটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 25-এর এই নাম্বারটা কারেক্ট উত্তর, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারছো? 25-এর এই নাম্বার কারেক্ট উত্তর। আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা বোর্ডে খুব ঝামেলা করতেছে দেখি, আসলেই তো মোছা যাচ্ছে না। আচ্ছা এটা উত্তর ক্লিয়ার তোমরা? উত্তর সবার কাছে? হ্যাঁ, সাদিয়া সরকার, ঐশী, ওকে।
লেখা যাচ্ছে, মোছা যাচ্ছে না, ঝামেলাই তো। আচ্ছা দেখো ঝামেলা যে কোথা থেকে আসতেছে। ওকে, এখন ঠিক। আমি পরের নাম্বারটায় যাই। 25-এর পরে 26 নাম্বার এমসিকিউ এ যাব। এটা পরবর্তীতে, আচ্ছা এমসিকিউ নাই, আমরা আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্সে সলভ করি। আচ্ছা এটা কেন হচ্ছে আমি এটা পরে দেখব, এখন সময় নাই। পাস্ট পারফেক্ট টেন্সের যে আলাপটা খেয়াল করো, পাস্ট পারফেক্ট টেন্সের যে আলাপ একই। আচ্ছা দেখো আমি এটা তোমাদেরকে পড়াই, ওটা সমস্যা না, এটার যে খুব বেশি, আমি এটা নিয়ে পরে কাজ করব। আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্সের আলাপটা হচ্ছে কি জানো? পাস্ট পারফেক্ট টেন্সে আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে, পাস্ট পারফেক্ট কাজই করতেছে না। আচ্ছা খেয়াল করো, ও এটার বুঝতে পারছি এটা কেন হচ্ছে, কারণ বোর্ডে অন্যদিকে মাসি পড়তেছিল একটা, ঠিক আছে, এই মাসিটার কারণেই আসলে কাজ করতেছে না। আমি বুঝতে পারি না এতক্ষণ, এই যে খুব ঝামেলার তো পুরো ট্রাজেডি। আচ্ছা দেখো তাই তো বলি যে কাজ করবে না কেন হুট করে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এইটাই আসি। আমি আসলে এতক্ষণ ধরে বুঝতে পারি নাই যে আসলে কি ঘটনা হচ্ছে বারবার। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সরি পাস্ট পারফেক্ট টেন্সে, বা দেখো প্লু পারফেক্ট বলা হয়, আসলে পাস্ট পারফেক্টটাকেও প্লু পারফেক্টও বলা হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই টেন্সটা অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ দেখো এই টেন্সটা অবশ্যই বুঝতে হবে যে দুইটা অতীতের ঘটনা থাকবে। কি থাকবে? দুইটা অতীত ঘটনা। এই অতীত ঘটনা ধরো তুমি তোমার জীবনের দুইটা ট্র্যাজেডি ধরো, তুমি ক্লাস 5-এ পড়ছো আগে নাকি ক্লাস 10-এ পড়ছো আগে বলো তো? যারা ক্লাস 10-এর স্টুডেন্ট আশা করি এই ক্লাস আমার দেখবে না, কারণ ওরা আমাকে রিস্ক করতে পারে না। দেখো ক্লাস 5-এ আগে পড়ছো নাকি ক্লাস 10-এ আগে পড়ছো, দেখো দুইটা ঘটনার মধ্যে কোন কাজটা আগে করছো, ক্লাস 5-এ নাকি ক্লাস 10-এ? দেখো দুইটা ঘটনার মধ্যে কোন কাজটা আগে করছো তোমরা সেইটা বলো আমাকে। মনে রাখতে হবে যে দুইটা ঘটনার মধ্যে যেটা যেটা অতীত হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো দুইটা ঘটনার মধ্যে যেটা বেশি অতীত হয়ে যাবে। আরে ভাই একটা মাছি এত বিরক্ত, এটা মাছি না মশা। দেখো যে যে দুইটা ঘটনা, দুইটার মধ্যে যেটা বেশি অতীত হয়ে যাবে সেটা পাস্ট পারফেক্ট হবে। দেখো দুইটা ঘটনার মধ্যে যেটা বেশি অতীত হয়ে যাবে সেটা পাস্ট পারফেক্ট। তাহলে তুমি ক্লাস 5-এ পড়ছো আগে, তাহলে এটা তোমার করতে হবে পাস্ট পারফেক্ট। আর যেইটা, কেন সাউন্ড কি প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম হচ্ছে এখন 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 কি ক্লিয়ার না বলো তো? সাউন্ড ক্লিয়ার না এখন? ক্লাস 5-এ আগে, এখন ক্লিয়ার? আচ্ছা দেখি সাউন্ডের কোথায় সমস্যা হচ্ছে। ক্লাস 5-এ আগে, ওকে। আচ্ছা সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা সবার কাছে। তো এই যে দেখো, এই যে ক্লাস 5-এ আগে, তো এইটা কি বেশি অতীত না? তাহলে দুটো অতীত, এবং যেটা বেশি অতীত সেটা হচ্ছে পাস্ট পারফেক্টে করবা, আর যেটা কম অতীত সেটা পাস্ট ইনডিফিনিট। এই কারণে বলে যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। তো ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, এখানে খেয়াল করো ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। এখন দেখো রুগীটি মারা গেল, এই যে এই প্রচুর এটা মারা গেল, এই কথাটা আসলে কেউ বলে না যে এটা কেন হইল। আচ্ছা এখানে খেয়াল করো তো, আগে কে আসছে ভাই? আগে কোনটা কাজ করছে? ডাক্তার আগে আসছে নাকি রুগী আগে মারা গেছে? মারা কে মানে কোনটা আগে ঘটছে? ডাক্তার আগে আসছে নাকি রুগী আগে মারা গেছে? ডাক্তার আগে আসছে নাকি রুগী মারা গেছে বলো তো? এইখানে এই ব্যাপারটা বলো। এখন কি, এখন সাউন্ডটা ক্লিয়ার? ওইটা ওই যে আমি যখন মাছি মারতে গেছিলাম না, ওই যে নড়াচড়া হয়েছে বেশি না, এই কারণে শব্দটাও হয়েছিল বেশি। এখন সাউন্ড তো, আমার মাইকের সাউন্ড তো অনেক আচ্ছা আগে রোগী মারা গেছে, তাইলে তোমাকে এই অংশটা করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে যদি এরকম থাকে, বুঝতে পারছো? এই মাসি তো চরম বেয়াদব দেখি রে তোমাদের, মানে
ডিস্টার্ব করছে, তোমাদেরও ডিস্টার্ব হচ্ছে ক্লাসটার অ্যাটেনশন। তাহলে যেটা আগে মারা যাবে, তাহলে এইখানে বলতে হবে যে দ্য পেশেন্টস হ্যাড ডায়েট। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কারেক্ট উত্তর। ওকে, এখন যেইটা মানে হবে আগে দুইটা অতীত ঘটনার মধ্যে, সেইটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট। কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। হিমা এগুলো অনেক নতুন স্টুডেন্ট, মাহফুজকেও আগে তেমন আমার দেখা হয়নি। এই দেখো তাহলে এটা বুঝতে পারছো তোমরা? ওকে, আশা করছি এই কনসেপ্টটা। তাহলে গঠন কি? সাবজেক্ট থাকবে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে একটা জায়গায় মিল আছে, মিলের জায়গাটা আসলে কি সেইটা আগে বোঝাই। এই যে দেখো, সাবজেক্ট থাকবে হ্যাভ আর হ্যাজ প্লাস V3 থাকলে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3। এই হ্যাভ হ্যাজের জায়গায় শুধু বেসিক্যালি হ্যাড করে দিবা, V3 জায়গায় থাকবে, সাবজেক্টের জায়গায় থাকবে। এইটা হইলো পাস্ট পারফেক্ট। কি হবে এটা? পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এটা মাথায় থাকবে। তাহলে আমাদের দুইটা কনসেপ্ট, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? এটা মনে থাকবে, খুবই ইজি, খুবই সিম্পল। আজকে আমার ফার্স্ট ক্লাস মাহফুজ, ওকে, রফিকুল আছে, রফিকুল আরেকবার। এইবার কি বোঝো নাই? আচ্ছা, এইটা আগে বোঝো, আমি ওইটা আরেকবার বলতেছি। মনে রাখবা যে দুইটা অতীত ঘটনার মধ্যে যেটা বেশি অতীত হয়ে যাবে, ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আগে হয়েছে নাকি যে জুলাই আন্দোলন আগে হয়েছে, বলো তো? মুক্তিযুদ্ধ আগে হয়েছে নাকি জুলাই আন্দোলন আগে হয়েছে? মুক্তিযুদ্ধ আগে হয়েছে অবশ্যই। তাহলে মুক্তিযুদ্ধটাকে তুমি যদি ইংরেজি করো তাহলে ওইটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করবা। আর যখন জুলাই আন্দোলনটা হবে মুক্তিযুদ্ধের সাপেক্ষে, সেটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট, কারণ দুইটাই অতীত হয়ে গেছে, বাট দুইটার সাপেক্ষে মুক্তিযুদ্ধ আগে অতীত, এই কারণে ওইটা হবে কি তোমার পাস্ট পারফেক্ট, আর বাকিটা হবে তোমার পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছো এখন ঘটনাটা? এখন ক্লিয়ার কি? আচ্ছা, সবার কাছে আশা করছি ওকে, তোমরা এইভাবে মনে রাখবা। তাহলে আবার আমরা যেখানে ছিলাম সেখানে যাই, তাহলে আমরা আবার মূল পড়াশোনায় যাই। তাহলে এইবার খেয়াল করো, আই হ্যাড বট এ কম্পিউটার। খেয়াল করো জাস্ট ছেলেমেয়েরা, খুবই গুরুত্বপূর্ণ। আই হ্যাড বট এ কম্পিউটার। এই যে দেখো, সাবজেক্ট আছে, হ্যাড আছে, V3 আছে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, এখানেও সাবজেক্ট আছে, হ্যাড আছে, এটা জাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এটা বেসিক্যালি আমি যতটুকু শিখেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা হিন্টস, বাট এখানে কেন বসানো হয়েছে আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি এটা আগে দেখিনি কখনো। হ্যাডের পরে V3 আছে, এটা তোমার পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে তোমরা যদি বুঝে থাকো, নাম্বার 26 সলভ করো, যারা দেখতেছো নাম্বার 26 সলভ করো, যারা দেখতেছো এখন আমাকে নাম্বার 26 এটা সলভ দাও। যারা দেখতেছো নাম্বার 26 সলভ করে দাও। দেখো ছেলেমেয়েরা, নাম্বার 26 কি হবে? নাম্বার 26 আমরা সলভ চাচ্ছি তোমাদের কাছে। নাম্বার 26, এখন তোমরা একটু ট্রাই করো যে এটা কি হবে। আচ্ছা, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের শুদ্ধ গঠনটা কি? সাবজেক্ট থাকার কথা, হ্যাড থাকার কথা। এখানে কি হ্যাড আছে? এখানে কি হ্যাড? এটা হ্যাড ডেফিনেটলি না। তারপরে V3 থাকার কথা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখানে হ্যাভ প্লাস V3, এটাও প্রেজেন্ট পারফেক্ট। আর এখানে হ্যাজ প্লাস V3, এটাও প্রেজেন্ট পারফেক্ট। আর ডি নাম্বারটায় সাবজেক্ট আছে, হ্যাড আছে, এই যে V3 আছে, তাহলে ডি নাম্বারটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। বুঝছো? ডি নাম্বারটাই কারেক্ট উত্তর। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছি। 26-এ তোমরা যারা উত্তর দিয়েছো অনেক ধন্যবাদ। আমরা 27 নাম্বারে যাব। 27 এইবার উত্তর করো, এইটা উত্তর করো। যারা বুঝছো না এটা উত্তর করলে তাদের কাছে ক্লিয়ার হবে, এরপরেও না পারলে আমি বুঝাই দিব। এটা উত্তর করো 27। আচ্ছা, বেশি দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আগে এই নিয়মগুলো প্রচুর আসতো, ওয়ান্স আপন এ টাইম, আমাদের বাপদাদার আমলে মনে হয়। ঠিক আছে, আগে এই নিয়মগুলো প্রচুর আসতো দেখে টিচাররা ক্লাসে স্টুডেন্টদেরকে এগুলোই বারবার বোঝাতে যেটা হইতো যে বারবার এই নিয়মগুলো বোঝাইতো,
স্টুডেন্ট আর এগুলো শুনতে চায় না, দূর ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেছে, ভালোই লাগতো না এক সময় শুনতে, আমাদেরও লাগতো না। তো এখন আসলে কালের বিবর্তনে শুনতে ভালোই লাগছে, কারণ দীর্ঘদিন পরে আমরা এগুলো পড়ছি, সো ভালোই লাগছে, মন্দ লাগছে না। আচ্ছা, এইবার এইটা বলো যে এইটার সঠিক উত্তর কি হবে। উম্মে সাইমা বলছে সি গৌরাঙ্গ পরম। রব্বানী মণ্ডলকে আজকে ফার্স্ট দেখলাম। মাহফুজা খাতুন মনে হয় দেখেছি, ফারহানা হক মিমি দেখি নাই। আর রিঙ্কি দাস ওকে দেখেছি। আফরোজা আক্তার টপ ফ্যান আমাদের। উম্মে ছায়মা মাশরুফাকে কখনোই ক্লাসে দেখা যায় নাই। ওকে, এখানে খেয়াল করো, এখানে তোমরা বলতে পারবা যে কোনটা আগে ঘটছে, কোনটা আগে ঘটছে, তোমরা কি এটা বলতে পারবা? ফারজানা আক্তার আছে আমার সাথে, মাওয়া ঐশী, লাবিবা তাসনিম আছো। ওকে, অনেককে নতুন দেখছি। তৃষ্ণা বড়ুয়া আমাদেরকে, আচ্ছা যারা মেসেঞ্জার গ্রুপে নাই এখনও বলে, হ্যাঁ এখনও বলে, এটা নিয়ম আমার ভালো লাগে না শুনতে। আচ্ছা, এটা আমি একটু এক্সেপশনাল নিয়ম পড়াবো এখন। দেখো যে দেখো বলছে যে এই যে দেখো দ্য প্যাশন হ্যাড ডায়েড, এই ঘটনাটা আগে ঘটছে। দেখো এইটা কিন্তু আগে ঘটেছে, তো যেটা আগে ঘটবে সেটাকে কি করব আমরা বলো তো? যেটা আগে ঘটে সেটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট, আর এই দ্য ডক্টর কেম এইটা হইতেছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এইখানে দুইটাও আছে, তাহলে কারেক্ট উত্তর কি? পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন এখানে মার্ক করে দেয় নাই, তাই না? তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? সি অনেকেই দাগাচ্ছ, বাট এখানে দুইটা অংশ আছে, একটা হবে পাস্ট পারফেক্ট আর একটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে এইটা হবে পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট। ওকে, আশা করছি তোমরা মূল ব্যাপার বুঝতে পারছো। আমরা পরবর্তীতে পাস্ট পারফেক্টের আর একটা উদাহরণ সলভ করব। এবার শুধু মানে পেশেন্টকেই মারে ফেলছে, ডাক্তারকে নিয়ে আসে নাই। ঠিক আছে, এবার শুধু পেশেন্টকেই মারছে, ডাক্তারকে নিয়ে আসে নাই। এইটা সলভ করো তো, এইটা সলভ করো তো, শুধু পেশেন্টকে মারার এই প্রশ্নটা সলভ করো। 28 নাম্বারে এখানে বলছে যে এটা কোন টেন্স হবে, জাস্ট এতটুকু বলো। 28 কেন হলো এবং কোন টেন্সে হয়েছে, এটা একটু সলভ করো। ঘোলা দেখাচ্ছে কি? ঘোলা দেখালে অবশ্যই বলবা যে হ্যাঁ ঘোলা দেখাচ্ছে। ঘোলা দেখো, এবার ক্লিয়ার আশা করছি। ওকে, তো ঘোলা দেখালে অবশ্যই কমেন্টে জানাবা। একটু ঘোলা টোলা দেখাবেই মাঝে মধ্যে, কারণ ক্যামেরা তো, ফোনের ক্যামেরা ফোকাস মাঝে মধ্যে হারায় ফেলে। তাহলে হ্যাঁ একটু ঘোলা হয়েছিল। তাহলে এইবার খেয়াল করো, দ্য প্যাশন হ্যাড ডাইডে এখানে কারেক্ট উত্তরটা কি হবে? স্যার দেখা যাচ্ছে না, এখন ক্লিয়ার? হ্যাঁ দেখো, দ্য প্যাশন হ্যাড, এই যে দ্য প্যাশন হচ্ছে সাবজেক্ট, আর এরপরে হচ্ছে হ্যাড, আর তারপরে হচ্ছে V3। সাবজেক্ট হ্যাড V3 হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রথম দিনে ক্লাসে অনেকে বলছিল আমি নাকি ঝগড়া করি না, এখন তো ঝগড়া টগড়া করছি না, ধীরে ধীরেই কথা বলছি এবং খুব জমিয়ে কথা বলছি নাকি। এইবার আসো এইটায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভাই কি হবে? দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি হবে? এখানে মনে রাখতে হবে যে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, V3 থাকবে। সাবজেক্ট হ্যাড এবং V3, সাবজেক্ট হ্যাড এবং V3, এই যে সাবজেক্ট হ্যাড এবং V3 যদি থাকে তাহলে সরি হ্যাড V3, এখানে এটা সরি হ্যাডের পরে একটা বিন থাকবে, তারপরে হচ্ছে V3 থাকবে। আমরা আগের টেন্সের আলাপেই আছি, সাবজেক্ট হ্যাড বিন V3 থাকে না, দূর ভার্বের আইএনজি থাকবে, সরি ভার্বের আইএনজি থাকবে, তখন হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটা আমি একটু প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের মধ্যে একটু কম্প্যারিজন করে পড়াই দেই। এই লিখো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো পিপিসি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটার গঠনটা কি ছিল? পিপিসির গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকতো অথবা হ্যাজ থাকতো, তারপরে কি থাকতো? বিন থাকতো। এই এক্সেপ্ট এই যে টেন্স যে বোঝো, এটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই বিনটাই আসলে এটা ভেরি করে। তারপরে ভার্বের আইএনজি থাকবে, তারপরে কি? ভার্বের আইএনজি, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্টটা কি? পাস্ট পারফেক্টটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, এখানে সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে বলো? সাবজেক্টের পরে হ্যাড থাকবে, হ্যাডের পরে বিন থাকবে। এখানে আবার হ্যাভ ট্যাবের একটাই থাকে, খালি হ্যাড তারপরে বিন, তারপরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা হবে তোমার পাস্ট পারফেক্ট
কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কি, ঠিক আছে, কন্টি। তাহলে এই দুইটা টেন্সের ব্যাপারটা বুঝছো নাকি দেখা যায় না? সবার দেখা যায়? ক্লিয়ার? হ্যাঁ, এটা ঠিক, কিন্তু যে না ঘুমালে মানে মাঝে মধ্যে ব্রেন কাজ করে না। আমি আসলে খুব শান্তির একটা ঘুম দিব, কালকে ইউনিভার্সিটি বন্ধ, কোনো কাজ কাম নাই, একবারে ঘুমাবো ফজরের নামাজে পড়ে, একেবারে সারাটা দিন জোরে ঘুম, নাকি না? অত ঘুম আসলে আমার ঘুম সত্যিকার অর্থে আমার কেন জানি সকাল 6টা 7টা বাজলেই মানে আর মানে একবার যদি আমি ভোরে টের পেয়ে গেছি, যদি ওই দিন থেকে আর ঘুম ধরবে না, দিনের বেলা কোনোভাবেই ধরে না, কেন জানি, আমি জানি না। দেখো এটা তো, এটা লিখেছো সবাই, আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে এটা আশা করছি ক্লিয়ার। তাহলে এই যে সাবজেক্ট আছে, হ্যাড আছে, বিন আছে, ভার্বের আইএনজি আছে, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আজকে এই ক্লাসটা টেনে দিব, ঠিক আছে? ক্লাসটা একটু লং হলেও হ্যাঁ, এইটা আমি বুঝতে পারছি ক্লাসটা মানে ক্যামেরাটা কেন নড়তেছে, আমি এটা বুঝতে পারতেছি যে ক্যামেরাটা একটু পরপর নড়তেছে। এটা রিজনটা কি, এটা আমি একটু খেয়াল করি। ক্যামেরাটা নড়ার কারণেই আসলে এরকমটা হচ্ছে। গতকাল তো এরকম হয় নাই, হয়তোবা আমার মাইক্রোফোনের তারটা কারণেই নড়তেছে। এখন আশা করছি ক্যামেরাটা নড়বে না। এখন আমি একটা কাজ করি, দাঁড়াও, এখন ক্যামেরাটা নড়বে না আশা করছি। এখন দেখো, এখন ঠিক আছে, ক্যামেরা এখন নড়বে না। ওকে, আচ্ছা, ফজরে তো উঠাই লাগবে, নামাজ যদি না পড়ো তাইলে হবে না। তো নাইমা সুলতানা, নাইমা আক্তার, ওকে, লাবিবা তাসনিম, ওকে, মারিয়া, আচ্ছা, অনেক নতুন নতুন ছেলে মেয়ে, আমি এগুলোকে আগে কখনোই দেখি নাই। আচ্ছা, যারা রেগুলার ক্লাস করো, দীর্ঘদিন ধরে করছো, বা কিছু টাকা পয়সা হলে ভর্তি হতে পারতা, 500 টাকা মিলাতে পারছো না, তখন তাদেরকে আমি একটা অফার দিব, ঠিক আছে? রেগুলার পেইড কোর্সে যারা 510 টাকা মিলাতে পারো না, অনেক রেগুলার স্টুডেন্ট, ভালো আগ্রহ আছে, তাদেরকে আমি চাই যে ওই স্টুডেন্টগুলো ভালো করুক, তাদেরকে সুবিধা দিব। তারা যদি চায় যে ভাই আমি 2 বা 3 বার টাকা দিয়ে ভর্তি হবো, 1 টাকাটা 3 বার দিয়ে ভর্তি হবো, তাদেরকে আমি সেই সুবিধাটাও দিব, ঠিক আছে? সমস্যা নেই, প্যারা নাই। যারা রেগুলার ক্লাস করো তাদের জন্য একটা ফ্যাসিলিটিস সব সময় থাকবে। এটা উত্তর দিছো কি 29 নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অনেকে উত্তর দিয়েছো, যে উত্তর দিচ্ছ সি। আচ্ছা, সি নাম্বারটাই আগে আমরা দেখি। তাহলে সাবজেক্ট, হ্যাড বিন, ভার্বের আইএনজি, তাহলে এটাই কারেক্ট। আচ্ছা, বাকিগুলো কেন উত্তর হইলো না? এখানে হ্যাভ আছে দেখে বাকি দেখবো না, এখানে অ্যাম আছে, এখানেও হ্যাড নাই, তো স্ট্রাকচারে মিলে নাই দেখে বাকিগুলো হলো না। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আর একটা এক্সাম্পল সলভ করব না, নাই যেহেতু, আমরা ফিউচারে যাব, ঠিক আছে? ফিউচারে যাব। যারা ফার্স্ট ক্লাস করতেছো, ওকে, নুসরাত জাহান, রিমি আবার নতুন স্টুডেন্ট, আচ্ছা, ফার্স্ট করতেছি। আচ্ছা, কমেন্ট করার একটা সুবিধা আছে কি জানো? যে স্টুডেন্টগুলোকে আমি চিনে যাই, ভবিষ্যৎ জীবনে ওদের কোনো ধরনের হেল্প লাগলে আমি করার চেষ্টা করি। ধরো অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ে যায়, যে মানে ব্যক্তি জীবনেও আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি আমার জায়গা থেকে, ঠিক আছে? সো মানে ধরো ঢাকা শহরে পরবর্তীতে কোনো স্টুডেন্ট আসলো, তাদের টিউশনই নাই, ওরে আমি একটা টিউশনই ম্যানেজ করার জন্য যে আমার কাছে থাকলে আমি তাকে দেওয়ার চেষ্টা করি। আবার হচ্ছে ধরো রংপুরে কেউ টিউশনই পাচ্ছে না, আমার কাছে তো অনেক অডিয়েন্স পড়ে, ওদেরকে হচ্ছে এই রংপুরে স্টুডেন্ট যে যারা পড়তে চাও তাদেরকে আসলে ওই ভাইয়ের কাছে পড়তে পারো, বা এরকম আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি, ভাই আপু যে হোয়াট এভার। সো যাই হোক, আমি চিনে গেলে মানুষকে হেল্প করি। খেলা শুরু হয়ে যাবে তো কী হয়েছে, খেলার আসলে আচ্ছা, বাংলাদেশে খেলা ধরো তুমি দেখলা, বাংলাদেশে খেলা দেখে কি তোমারে কি করবে? ধরো সাকিব যে খেলছে, সাকিব কি একটা বারো দেশ বা দেশের মানুষের জন্য ভাবছিল? একটা বড় দেশকে নিয়ে ভাবছে? তোমারে নিয়ে ভাবছে? আমারে নিয়ে ভাবছে? তুমি তোমার জীবনে 3 ঘন্টা সময় ব্যয় করে বাংলাদেশে খেলা দেখো, ঠিক আছে? আমি দেখি খুব কম, মানে জাস্ট মাঝে মধ্যে স্কোর, দেশ নিজের দেশ, কিন্তু ও কী করছে? ওর জন্য তুমি পাগল জীবন টিবন দিয়ে দাও, কিন্তু সাকিব চলে গেছে আমেরিকায়, এখন আমেরিকায় থাকতেছে, বিভিন্ন কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, সাকিবের হিসাব বাদ দাও, অনেকেরই তো ধরো ওরা ওদের প্রফেশনের কাজটা করে, ওর কাজই হচ্ছে খেলাধুলা করা, ওই কারণে খেলে। আর আমাদের কাজ কিন্তু পড়াশোনা করা, আমরা আমাদের নিজের প্রফেশনের কাজটা বাদ দিয়ে খেলা দেখতে যাই, মানে কতটা নিকৃষ্ট লেভেলের আমরা। খেলা দেখবা তুমি, প্রত্যেকটা ম্যাচ 4 ঘন্টা ধরে লাইভ মানে খেলা দেখতে হবে, এটা কিছু হইল নাকি রে ভাই? আর অধিকাংশ ম্যাচে তো স্ক্রিপ্টেড ম্যাচ থাকে, যেমন আইপিএলের খেলাগুলো অধিকাংশ ম্যাচই পাতানো ম্যাচ। যাই হোক, দ্য ফিউচার ইনডিফিনিটে মনে রাখবা বাংলা অর্থে ব থাকবে, বাংলা অর্থে ব। ধরো আমি যাব, এই যে যাব যখন বলতেছি যা আর বো, ঠিক আছে? এই যে যাব, এই যে ব, এই ব থাকবে, থাকবো, পড়বো,
এই প্রত্যেকটাই বেসিক্যালি তোমার হয় কি তোমার ফিউচার ইনডিফিনিট টেন্সের ফিউচার মানে ব থাকলে ফিউচারকে হিন্টস করে। তাহলে আমি যাব, খাবো, পরবো, লড়বো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট, প্রত্যেকটাই ফিউচার। এই মাসিটা আসলে আমার পেছন ছাড়লো না, ও আসলে কি চায়, মাসির না মশা, এটা বুঝতে পারতেছি না। আচ্ছা দেখো, ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট থাকবে, ফিউচার আর প্রেজেন্টের মধ্যে না একটা পার্থক্য আছে। আমি এটা তোমাদেরকে অন্য একটা পৃষ্ঠায় যে বোঝাই। দেখো ফিউচার আর প্রেজেন্টের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? ধরো প্রেজেন্টে তুমি কি লিখো, ধরো আই গো লিখো, রাইট? এটা কি হয়? আই গো হলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? দেখো আই গো হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা তো আমরা বুঝি। আই গো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? হ্যাঁ, যারা খেলা দেখতে যাবা যাও, তোমার যেটা ভালো লাগবে তুমি করো, আমার এখানে কিচ্ছু যায় আসে না। আমার পড়ানো যাদের আগ্রহ আছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে, সে ডেফিনেটলি করবে। তুমি একটা ক্লাস করলে, একটা টেন্স শিখলে তোমার এই চ্যাপ্টার আগায় যাবে। আর তুমি খেলা তো দেখতে পারবা রে ভাই, এমন তো বলি না যে খেলা দেখো না, খেলা তো দেখতে বলছি, দেখো, কিন্তু একটা নিজের জীবনের অ্যাডজাস্টমেন্ট। মানে প্রথম 5 মিনিটে কি টুইস্ট আছে ভাই, খেলা দেখতে হয় যে শেষের যে ওই যে লাস্টে যখন 2 ওভার 4 ওভার 5 ওভার থাকে ওই সময়, আর যখন প্রচুর মারে, যখন মায়ের হচ্ছে প্রচুর প্রচুর বাংলাদেশ ভালো মোমেন্ট আছে, মোমেন্টের খেলাগুলো দেখতে হয়। এখন তুমি যদি এখন পুরো মানে কি আর বলি, এখন খেলা তুমি পুরো ম্যাচ জুড়ে একেবারে দেখতে আসো, তাইলে তো আর হবে না, বলো? আজকে স্ক্রিন খুব ঝামেলা করতেছে, আমি এটা ওভারকাম করবো না। স্ক্রিন তোমাদের দেখা যাচ্ছে না একবারে। দেখো তাহলে ওকে ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা যেটা এখানে খেয়াল করব, এখন ক্লিয়ার হবে। দাঁড়াও ঘোলা, দাঁড়াও একটু ওয়েট করো। আচ্ছা এখন ক্লিয়ার হবে, ক্যামেরা নড়তেছে, এটা আমিও বুঝছি যে আসলে কোথায় সমস্যা হচ্ছে, এটা তো হচ্ছিল না। এখন ফিক্সড হয়েছে না? ক্যামেরা নড়ে না রে ভাই, ফোকাস ঝামেলা করতেছে। হ্যাঁ আমি এটা বুঝতে পারছি, ঝামেলা হচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখো, এখন আশা করছি ঝামেলা হবে না। এখন ক্লিয়ার হবে আশা করছি। ওয়েট, এখন ক্লিয়ার হবে, ঠিক আছে? এইবার দেখো, আচ্ছা এখানে এই যে এখনো ক্লিয়ার না। আচ্ছা দাঁড়াও, কি শুরু করলো আজকে ফোন? আচ্ছা যাই হোক, আজকে ক্লাস আমি নিতে পারবো কি না আমি আসলে ধীরে ধীরে করাচ্ছি, বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখানে ল্যাকিংসটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি ফোন কোনো একটা ঝামেলা হয়েছে ফোনে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এখন আশা করছি দেখা যাবে ঠিকঠাক এখন। আচ্ছা তোমরা জাস্ট এই টেন্সটা শেখাতে পারলেই ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি এই ক্লাসটা স্ক্রিন লাফাচ্ছে, আমি এটা ক্লাসটা পেন্ডিং রাখছি, ঠিক আছে? পেন্ডিং রাখছি। আমাদের যারাই আছো, ক্লাসটা আজকের মতো পেন্ডিং রাখাটা ছাড়া উপায় দেখছি না। এইবার দেখো তো, এইবার কি ফিক্সড হয়েছে? আসলে প্রবলেমটা কি? দাঁড়াও দেখি, দাঁড়াও একটু দাঁড়াও তোমরা। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমি বুঝছি, প্রবলেম অন্য জায়গায়, আমি বুঝছি কোথায় প্রবলেম। ওকে ওয়েট, দেখা যাবে, আমি বুঝছি কি কোথায় প্রবলেম হয়েছে, আমি বুঝছি। দেখো এখন দেখা যাচ্ছে,
এখন কি স্ক্রিন খোলা? না, এখন ক্লিয়ার দেখা যাবে। এইবার ক্লিয়ার দেখা যাবে, এখন একবারে ক্লিয়ার দেখা যাবে। আমি বুঝছি কোথায় প্রবলেম হয়েছে। লাইটের কারণে ফোকাস নড়ে যায় না, লাইট এই লাইটের কারণে ফোকাস নড়ে যায়। আর এইখানের ফোকাসটা কেন নড়ে আমি এইটা খেয়াল করবো, দরকার হলে এদিকে একটা কালো পর্দা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এইবার ঠিক আছে না? এইবার ঠিক আছে। এইটা কেন নড়ে গেছে আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আল্লাহ তৌফিক দান করছে, ক্লাস নিতে পারতেছি, ভালো। ওকে, থ্যাংক ইউ ভাইয়ারা যারা কমেন্ট করছো। দেখো আচ্ছা, আমি যেটা পড়াইতে চাইছিলাম প্রেজেন্টের সাথে একটা মিল আছে ফিউচারের। সেটা কি? এই যে আইগো যখন আমি লিখি, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? আচ্ছা এখন দেখো আইয়ের জায়গাটায় আই থাকলো, গোয়ের জায়গাটা গো থাকলো, বাট এইখানে জাস্ট অতিরিক্ত শ্যাল আর অতিরিক্ত উইল যদি আমি নিয়ে এসে দিতে পারি, তাহলেই প্রেজেন্টটা হয়ে যায়। যখন আই শ্যাল গো হয়ে যায় তখন এইটা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা তখন আর প্রেজেন্ট থাকতেছে না, এটা হয়ে যাচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। কি হয়ে যাচ্ছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো কি? ওইটা কালো হওয়ার পেছনে কারণ হচ্ছে ফোনের সমস্যা, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুধু দিলে ফোন আসলে নিতে পারে না। সো আমাকে নেক্সট ডে থেকে এটা মাথায় রাখতে হবে যে ওইটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে? এইটাই আসলে প্রবলেম ছিল মূল। তো এটা বুঝতে পারছো তোমরা তাহলে? আমি কিন্তু খুব ব্যাচেলর থাকি, হ্যাঁ, মানে এই নিচে হচ্ছে ফ্লোরিং করে, আর সাইডে হচ্ছে হ্যাঙ্গারে কাপড়, আর রুমের মধ্যে মানে সব কিছু, ল্যাপটপ, টেবিল, বই, খাতা সব এই রুমের মধ্যে আছে, হ্যাঁ। সো আমার খুব মুভমেন্টটা, খুব বেশি নড়াচড়া করার সুযোগ নাই এদিক সেদিক, কারণ খুব সীমিত জায়গা, এখানে খুব ছোট্ট একটা জায়গায় দাঁড়ায় পড়াইতে হয়। আচ্ছা দেখো, তো এই যে এখানে মূল পার্থক্য হচ্ছে যে প্রেজেন্টের সাথে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে জাস্ট শ্যাল উইল বসালে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পারছো? ওকে ওকে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে এখানে জাস্ট মূল কথাটা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচারের মধ্যে শ্যাল উইল। ওকে, তাহলে এইটা মনে রাখবা। আর মনে রাখবা শ্যাল উইল যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, শ্যাল উইল হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এইগুলোর পরে আজীবন ভার্বের বেস ফর্ম বসবে। এই বেস ফর্মটা অনেকে বোঝে না, সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। দেখো বেস ফর্ম বসবে আজীবন, সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। দেখো বেস ফর্ম নিয়ে আলোচনা হবে। দেখো এই যে একটা ভার্ব আমি লিখতেছি, ধরো একখান ভার্ব, যে কোনো একখান ভার্ব লিখলাম কি হচ্ছে, ধরো এটা গো ভার্ব লিখলাম। এই গো এটা কিন্তু প্রেজেন্ট ফর্মও আবার বেস ফর্মও। এটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্মও আবার বেস ফর্মও। অনেকে জানো না কিন্তু এটা প্রেজেন্ট এবং বেসও, এটা প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মও, প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মও। এই গোটা যখন হয়ে যায় ওয়েন্ট, ঠিক আছে, গোটা যখন হয়ে যায় ওয়েন্ট, এই যে গোটা যখন হয়ে যায় ওয়েন্ট, দেখো গোটা প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মও, বাট গোটা যখন ওয়েন্ট হয়ে যায় এটা হয় পাস্ট ফর্ম, মানে ভি টু ফর্ম, মানে এটা পাস্ট ফর্ম। কিন্তু এখানে এই আলাপটা কেন করতেছি, যখন গোটা গোস হয়ে যায় এইটা কিন্তু শুধু প্রেজেন্ট, এইটা শুধু প্রেজেন্ট, মানে ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হয় সেটা প্রেজেন্ট ফর্মে, শুধুই প্রেজেন্ট ফর্ম। আর এই গোটা প্রেজেন্টও আবার বেস ফর্মও। তাহলে বেস ফর্মটা কোনটা? যেটা যেই ভার্বের সাথে, দেখো বেস ফর্মটা কোনটা, যে ফর্মের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বাট যেটার সাথে এস বাই এস যুক্ত হয় না, যেটা ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে ব্যবহার হয়, ওটা দরকার নাই। যেটার সাথে এস বাই এস যুক্ত হয় না সেটি ভার্বে প্রেজেন্ট ফর্ম, এবং সকল মডাল অক্সিলারি পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসতে পারে, ঠিক আছে? সো এই টেন্সগুলো আমাদের বেসিকলি ভয়েস করতে প্রয়োজন হবে। সো এই টেন্সগুলো তোমাদেরকে শেখালাম, টেন্সের এই 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 টেন্সগুলো শেখালাম। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও। 1 ঘন্টায় পড়িয়েছি, খুব মানে মানে ধীরে ধীরে পড়িয়েছি। এটার কারণ হচ্ছে কথাগুলো যখন আমি খুব দ্রুত দ্রুত বলি আমার মাথায় হয়তো বা খুব সুন্দর জমে যায়, বাট স্টুডেন্টের মাথায় খুব বেশি ভালো হয় না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাকে মানে একটু কথাগুলো মানে জোরে বলতে হয়েছে, বুঝতে পারছো? কোনো সমস্যা নাই, বাট আমরা তো পড়িয়েছি, মানে পুরোটা শেষ করতে পারছি আশা করছি। আচ্ছা বাকি টেন্সগুলো জাস্ট স্ট্রাকচার একটু অ্যাট এ গ্লান্সে দেখে যাব। মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থাকবে, শ্যাল উইল এইখানেও থাকবে, তারপরে বি থাকবে, তারপরে ভার্বের আইএনজি থাকবে। এটা স্ট্রাকচার মনে রাখবা, এবং এটার একটা কমন কনসেপ্ট মনে রাখবা, যেটা ভবিষ্যতে রানিং থাকে, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, দেখো আমি ইদানিং খুব গালি খাই আসলে, কেন জানো? আমি এই যে ফ্রি ক্লাসগুলো নেই, ফ্রি ক্লাসগুলোতে নেওয়াতে তো অনেকের ব্যবসা একবারে শেষ। কারণ আমার তো ভাই 100 স্টুডেন্টেই বা 200 স্টুডেন্ট পাইলে অনেক খুশি,
মানে আমার তো আহামরি মানে চাহিদা নাই, কারণ আমি খুব ভালো আছি। তো তো আমার অনেকেই তো ফ্রি ক্লাস, আমার ক্লাস করতে আসে ফ্রি ক্লাস, এখন ফ্রি ক্লাসে অনেকের ব্যবসা নাই হয়ে গেছে, সো অনেকে একটু গালি টালি দেয়ও আমাকে, দেখ সমস্যা নেই। তো এখানে মনে রাখবা যে সাবজেক্ট এখানে শ্যাল উইল থাকবে, এই শ্যাল এবং উইল, তারপরে হচ্ছে কি থাকবে, এই যে দাঁড়াও একজন স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য নক দিয়েছে, ওর সাথে একটু কথা বলি। হ্যাঁ, বিকাশ নগদে সেন্ড মানি করতে হবে, করে লাস্ট 5টা ডিজিট জানাও। আচ্ছা দেখো, সাবজেক্ট হবে শ্যাল উইল, তারপরে বি হবে, তারপরে ভার্বের আইএনজি হবে। এখানে একখান টেকনিক শেখাই দিব কি জানো, ধরো আমি বলবো যে আমি আগামীকাল রাত 10টা থেকে 11টা ক্লাস নিতে থাকবো। খেয়াল করো, আমি আগামীকাল ক্লাস নিতে থাকবো। এই যে আমি ক্লাস নিতে থাকবো, এই যে নিতে থাকবো, ভবিষ্যতে থাকবো না, আছে না ভার্বের সাথে, নিতে থাকবো, ক্লাস নিতে থাকবো। দেখো যে নিতে থাকবো না, তাহলে এই যে নিতে থাকবো বা কোনো কাজ করতে থাকবো, এই রকম কনসেপ্টটা যখন বোঝালে এইটা হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মনে থাকবে। তাহলে আমি যদি বলবো যে তুমি যে আমি 6 মাস ধরো তুমি কি বলতে চাচ্ছ যে আমি কালকে কাচ্চি খেতে থাকবো, সারাদিন ধরে আমি কাচ্চি খাবো, বা আমি কালকে ভাত খেতে থাকবো, বা ধরো আমি ভাত খেতে থাকবো। কথাটা কি রানিং না, রানিং না? তো এই যে ভবিষ্যতে যেটা রানিং এবং ভবিষ্যতে রানিং, সেটা তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমার যখন ট্রান্সলেট করবা তখন তোমার ভালো হবে এগুলো। আমার মাস্টার বইটা নেওয়ার পথে একটা ক্লাস খুঁজছিলাম, আজকে অনেক দিন পর আপনার ক্লাসটা চোখে পড়ছে, অনেক ধন্যবাদ। আচ্ছা দেখো তো, আমি যে অনেক কষ্ট করে যে তোমাদের ক্লাসগুলো নেই, তোমাদের কি উচিত না, মানে এই যে তোমরা উপকার করছো, তোমরা তো অনেক হিংসুটে মানুষ আসলে, এই কারণে তোমাদের ভালো কিছু হয় না। বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া অনেক ডেভেলপমেন্ট, আর বাংলাদেশে ডেভেলপমেন্ট নাই কেন, বা চায়নায় অনেক ডেভেলপমেন্ট। চায়নারা কি করে, একে অপরকে হেল্প করে, ওদের সহযোগিতার মানসিকতা আছে। আর আমাদের কি হয় জানো, যে আমি ক্লাস করতেছি, আমার বন্ধু ক্লাস করবে, তাহলে হচ্ছে ওর মনে হয় ভালো হবে, ওর ভালো হলে ওর ভালোটা আমি কেন চাই। অথচ ইউনিভার্সিটিতে আমরা 3-4 বন্ধু একসাথে করে পড়াশোনা করে আসছি, ওকে আমি হেল্প করছি, ও আমাকে হেল্প করছে, তো ফলশ্রুতিতে ও ইউনিভার্সিটিতে ভালোভাবে পাশ করে গেল, আমিও পাশ করে গেলাম। ও দিন শেষে হচ্ছে এখন উদ্ভাসের ডিপার্টমেন্টে, ও ডিপার্টমেন্ট হেড, ওই ডিপার্টমেন্টে ও একা চালায়, আমি আমার জায়গাটায় এই যে অনলাইন পড়াচ্ছি। তো আমার যখন ধরো এই যে আমি গত কোর্সের যে পরীক্ষাটা হয়েছে আমি বুঝি নাই, ওদের কাছে বোঝাই নেছি, তো ও আমাকে হেল্প করছে, আমি ওরে হেল্প করছি। এই যে একটা সহযোগিতার মন মানসিকতা, অনেক ইজি হয়। ধরো এই ক্লাসটার কোনো একটা রুলস তুমি ভালো বুঝছো, কোনো একটা রুলস তোমার ফ্রেন্ড ভালো বুঝছে, তো দুইজনে গ্রুপে স্টাডি করে যদি একে অপরের সাথে বোঝাই নাও, মানে ফিজিক্যালি তোমরা যখন থাকতেছো, তখন দেখবা যে অনেক বিষয় অনেক প্রাইভেট করতে হয় না, অনেক বিষয় ইজি হয়ে যায়। তো তোমরা কি করো, আসলে তোমরা খুব হিংসুটে মানুষ, মানে তোমাদের মনের জায়গাটা খুব অপবিত্র, তো দ্যাটস ওয়াই তোমাদের আসলে জীবনে ভালো কিছু হয় না। তো যাই হোক, আমি তোমাদের যে এই যে উপকার করছি বা ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্লাসগুলো অবশ্যই, এই ক্লাসগুলোর কথা 10টা মানুষকে বলো, ক্লাসটা শেয়ার দাও, ক্লাসটা একটা রিয়াক্ট দাও, বা আমার ফেসবুক পোস্টগুলোতে রিয়াক্ট করো, তাহলে পোস্টগুলো ফেসবুক মানুষকে রেফার করবে যে এই ক্লাসগুলো করেন। তো তোমার এলাকার ছোট ভাই বোনদেরকে বলো যারা ইন্টারমিডিয়েট করছে বা ভার্সিটিতে, ক্লাসরুমে বলো যে আমি এই ক্লাসগুলো করতেছি, ভার্সিটি গ্রুপে বলো, বা হচ্ছে তোমার কলেজে গ্রুপে বলো, স্কুলের গ্রুপে বলো, যেখানে, তাহলে আমি মানুষের মধ্যে ছড়িয়ে যাব। দেখো ছোট্ট একটা মেসেজ বা ছোট্ট একটা শেয়ার আমার জন্য কত হেল্প করতেছে, আর আমি তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো দিতে পারতেছি। দেখো যখন আমার 1 লাখ স্টুডেন্ট থাকবে, তখন এমনিই 10,000 5,000 স্টুডেন্ট ফ্রি ক্লাসে থাকবে, আর সেক্ষেত্রে এমনিই ধরো আমি 200-300 স্টুডেন্ট আমার ভর্তি হবে। কিন্তু তোমরা যারা আছো, এই স্টুডেন্টগুলো তোমরা মানে না বোঝার ক্ষেত্রে কি করতেছো, তোমরা বুঝতেছো না যে একটা শেয়ার মানে, আর এই যে ভালোটাকে ছড়িয়ে দিচ্ছ না। দেখো ওই যে স্টুডেন্টটা তোমাকে আমার ক্লাসের কথা বলছে, তার মাধ্যমে কিন্তু তুমি জানছো, তোমার একটা দায়িত্ব যে আরেকজনকে জানানো, এটা আমার জন্য তোমরা একটু করতেই পারো, ঠিক আছে। আর আমার পেইড ব্যাচ, তো পেইড ব্যাচের মতো চললে আমার কি সমস্যা, আমি ফ্রি ক্লাসের মতো দিচ্ছি। পেইড ব্যাচে আরও অনেকভাবে পড়াই, এই ব্যাপারগুলো পেইড ব্যাচে অনেক কিছু পড়াই, এটার আলাদা লেকচার শিট থাকে, অনেক প্রশ্ন সলভ করাই। দেখো এই এত সুন্দর করে ক্লাসগুলো করার পরেও না, তোমরা আবার মডেল টেস্ট না দিলে সলভ করতে পারবে না। তো পেইড ব্যাচ স্টুডেন্টদের জন্য আমি আলাদা করে প্রত্যেক সপ্তাহে করে মডেল টেস্টের ব্যবস্থা রেখেছি, যে ওই স্টুডেন্টগুলো এখন থেকে আমি যেগুলো পড়াবো এটার উপর একটা করে 100 মার্কসের পরীক্ষা হবে কি, ধরো আজকে আমি নাউন পড়িয়েছি, কালকে প্রোনাউন পড়িয়েছি, তারপরে অ্যাডজেক্টিভ পড়িয়েছি, এখন এই 3টা এক সপ্তাহে পড়িয়েছি, এই 3টার ওপর 3টা টপিকের একসাথে কম্বাইন কোশ্চেনের পরীক্ষা হবে। আবার এই 3 টপিকের পরের সপ্তাহে ধরো টেন্স পড়িয়েছি, রাইট ফর্ম ভার্ব পড়িয়েছি, ওই 3 আগের 3 আর এখন 2, এই 5টা টপিকের ওপর লাইভ টেস্ট হবে, যে এমসিকিউ সলভ করাবো।
এই যে এক্সামগুলো হবে, লাইভ এক্সামগুলো, সেগুলো এই পেইড ব্যাচের স্টুডেন্টকে হেল্প করবে। এর বাইরে তখন যে ওকে আমি কিছু টেকনিক শেখাবো, প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়, কোন ব্যাপারগুলো কিভাবে ধরতে হয়, ও আমার সাথে থাকলে ওকে বারবার বলতেছি, তাকে আমি বেসিকগুলো ধরে পড়াচ্ছি, তার হেল্প হবে। বাট তোমাদেরকে যে ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, অনেক পেইড ক্লাসের থেকে আমার ফ্রি ক্লাসগুলো ভালো। তোমরা যারা আছো অনেকেই বুঝতে পারো আশা করছি। আর 1 লক্ষ স্টুডেন্ট থাকলে আমাদের মনে রাখেন, তোমাকে তো আজকে প্রথম দেখলাম সবিন ফ্যাশন, আসলে নাইমা ধন্যবাদ। যারা ক্লাসটা দেখছো, ক্লাসটা আসলে কেমন হয়েছে জানাবা, ক্লাসটা কেমন হয়েছে জানাবা, ঠিক আছে? যারা এতক্ষণ ধরে ক্লাসটা দেখলা, ক্লাসটা কেমন হয়েছে জানাও। আমি টেন্সটা পুরোটা শেষ করে দিয়ে বাকি কথাগুলো বলি। আমরা এই এক্সাম্পলটা যদি 30 নম্বরে দেখি, বলছে কি আই শ্যাল বি ইটিং। দেখো তো এই এক্সাম্পলটা, দেখো তো ক্লাসটা দেখো, এই এক্সাম্পলটা দেখো। দেখো আমার 1 লাখ স্টুডেন্ট থাকলে একটা কোর্সে এমনিই 300 স্টুডেন্ট ভর্তি হবে, ঠিক আছে? কোনো কারণ লাগবে না, এমনিই ভর্তি হবে। তুমি আজীবন ফ্রি ক্লাস করো, আমার কোনো সমস্যা নেই। আমাকে আমার কাজটা করতে দাও, তুমি তোমার কাজটা করো, ঠিক আছে? আমি যদি পেইড কোর্সে তাকে বেটার সার্ভিস দিতে পারি, সো আমার কাছে সে কেন আসবে না ভাই? ওর তো 45টা ক্লাস বা 50টা ক্লাসে আমি পেইড কোর্স শেষ করতেছি, ফ্রি ক্লাসে তো সেটা সম্ভব হয় না। ওইখানে তো ও আমার সাথে কথা বলতে পারতেছে, ও অনেক সমস্যার সমাধান করে নিত। এটা প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কেন? যে সাবজেক্ট আছে, এই যে শ্যালের পরে এই যে বি আছে, তারপরে ভার্বের আইএনজি। দেখো তুমি তোমারটা নাও, আমাকে আমারটা দাও, ঠিক আছে? এইটাই আসলে বিষয়। তাহলে এটা বুঝতে পারছো তোমরা? আমরা পরবর্তীতে চলে যাব, 30 শেষ, আমরা দেখি পরবর্তী এগুলো। আর আমরা একটাও এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পলটা তোমাদের সলভ করানো উচিত আমার। দেখো এই দেখো বাংলা থেকে কিভাবে ইংরেজি করতে হয় সেটাও আসছিল। ফিক্সড হবে, যখনই লেখা আসবে না তখনই স্ক্রিন ফিক্সড হবে, যখনই লেখা আসবে তখনই স্ক্রিন ফিক্সড হবে। জাস্ট লেখা থাকলে ফিক্সড হবে। অনেক কিছু শিখতে পারছি ক্লাস থেকে, অনেক ধন্যবাদ। একটু তোমরা বন্ধুদের প্রোনাউন রেফারেন্সের একটা ক্লাস নিব। আচ্ছা প্রোনাউন রেফারেন্সের একটা ক্লাস নিব, ওকে সমস্যা নেই, প্রোনাউন রেফারেন্সের জন্য একটা ক্লাস নিব তোমাদের, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আমি বইটি পড়তে থাকবো, 31 নাম্বার। আমি বইটি পড়তে থাকবো বলতে আমি বইটি পড়তে থাকবো, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো তো, এই যে বইটা যে পড়তে থাকিব, মানে বইটা পড়াটা সেটা চলতে থাকবে না, পড়াটা মানে রানিং থাকবে না, তাই না? হ্যাঁ অবশ্যই। তো এই যে বাক্য আমার কাছে কি, আমার এই যে আবার এই মাসি দেখো, আচ্ছা দেখো আমার কাছে এত টেকনিক আছে যে রিটেনের জন্য আমি তোমাদেরকে অনেক কিছু ডেলিভার করতে পারি, কিন্তু আমি ডেলিভার করি না কেন জানো? স্টুডেন্ট ক্লাসে থাকে না, স্টুডেন্টের আগ্রহ নেই, আমি কষ্ট করে ক্লাস নেই, স্টুডেন্টের ক্লাসে আগ্রহ নেই, সো আমি কেন ডেলিভার করব তোমাদের? আচ্ছা তাহলে এই ব্যাপারটা খেয়াল করো, আমি বইটি পড়তে থাকবো, এটা ভবিষ্যতে রানিং। সেক্ষেত্রে দেখো প্রশ্ন করো ভার্বকে, কে পড়তে থাকবে? তাহলে আমি পড়তে থাকবো। এই ভার্বকে কে আর কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, তাহলে এই কারণে হয়েছে আই। দেখো এই যে কে বা কি দ্বারা, কে পড়তে থাকবে, আমি পড়তে থাকবো, সাবজেক্ট। আর সাবজেক্ট বসানোর পরে স্ট্রাকচার বসানো শুরু করবা। সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, এই যে শ্যাল অথবা উইল, তারপরে হচ্ছে ভার্বের বেস, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে শ্যাল বি, ভার্বের আইএনজি, ঠিক আছে? ভার্বের আইএনজি প্রেজেন্ট যেহেতু কন্টিনিউয়াস, তাহলে সাবজেক্ট আই বসালা, আইয়ের পরে এখানে দেখো সাবজেক্ট আইয়ের পরে শ্যাল আসবে, কারণ মনে রাখতে হবে যেটা যে আই এবং উইয়ের পরে, আই এবং উইয়ের সাথে হয় শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে হয় উইল। মনে থাকবে, আই এবং উইয়ের সাথে হয় ভার্ব শ্যাল, বাকি সব ক্ষেত্রে হয় উইল। আই এবং উই যদি, কারণ সাবজেক্ট ফার্স্ট পারসন হলে হয় শ্যাল, আর বাকি ক্ষেত্রে হয় উইল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস কি স্মার্ট বোর্ড কিনে প্রথম ক্লাসটাই দিছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, মনে হয় প্রথম না দ্বিতীয় ক্লাসটাই দিছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, ইউটিউবে আছে। আচ্ছা তোমরা যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস চাইছো, কালকে তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস দিব না, ঠিক আছে? প্যারা নাই, দিব না, ওকে। তাহলে এইখানে খেয়াল করো, আমি কে পড়তে থাকবে, আমি, তাহলে এটা আই আসলো, আর তারপরে একটা শ্যাল বসাতে হবে। কেন? সাবজেক্ট আই অথবা উই হলে শ্যাল বসে, আদারওয়াইজ সব ক্ষেত্রে বসে উইল, অন্য যে কোনো সাবজেক্ট আসলে উইল বসে। তাহলে আই শ্যালের পরে তারপরে একটা ভার্বের বেস ফর্ম বি, এখানে মুখস্থ, এই যে স্ট্রাকচার অনুযায়ী বি বসালাম, এই যে বসালাম, এগুলো মুখস্থ বসাইতেছি, এগুলো মুখস্থ। তারপরে কি বলছে? পড়তে থাকবো। পড়ার ইংলিশ কি? রিড। এই পড়ার ইংলিশ রিড, এই ক্ষেত্রে বসানো হইতেছে রিড, আই শ্যাল বি রিড। এখন কি এই ভার্বের রিডের আইএনজি করতে হয়, তাহলে রিডের আইএনজি, আই শ্যাল বি রিডিং। এখন কি পড়তে থাকবো? দেখো কি পড়তে থাকবো, বইটি। ভার্বকে যদি আবার প্রশ্ন করো কি পড়তে থাকবো, বইটি, ঠিক আছে? দ্য বুক। এখন কথা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট, আবার কি দ্বারা প্রশ্ন করে অবজেক্ট। হ্যাঁ, যখন
দেখো সাবজেক্ট যখন হবে তখন কাজটা সাবজেক্ট নিজে করবে। দেখো এখানে আই যে সাবজেক্ট, আই কিন্তু নিজে বইটা পড়তেছে, বই পড়ার কাজটা সাবজেক্টের নিজের, সে নিজে করতেছে। আর যেটা অবজেক্টের কি দ্বারা, এই যে দেখো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন যে করি, এইটা একটু ক্লিয়ার করি। দেখো তোমরা এটা বুঝছো আশা করছি, আমি এটা ক্লিয়ার করি। ধরো বলছে যে আমি বালকটিকে জানি, খেয়াল করো, আমি বালকটিকে জানি। আচ্ছা এখানে দেখো আমি বালকটিকে, দেখো এটা অনেক চমৎকার একটা জিনিস, এটা অনেক জীবন জুড়ে শিখতে পারবা না তুমি, আমি যেটা শিখাইতেছি এটা শেখো। আমি বালকটিকে জানি, এখানে খেয়াল করো এটা ট্রান্সলেশনটা কি হয়। আচ্ছা আমি বালকটিকে জানি না, আমি ধরো আমি এটা আমি বালকটিকে জানি না, আমি লিখবো আমি কাজটি করি। দেখো কাজটি করি, মানে আমার দরকার হচ্ছে এখানে একটা বস্তুবাচক অবজেক্ট, ঠিক আছে। এখন এই করি ভার্বটাকে কে আর কি দ্বারা প্রশ্ন করো, কে আর কি, তাইলে পাবা তুমি সাবজেক্ট। এখন দেখো তো বলে কি, কে করে, দেখো কে করে তাহলে উত্তর আসতেছে কে করে, উত্তর কি আসতেছে, কে করে, উত্তর আসতেছে যে আমি করি। দেখো কে করে, আমি করি, তাহলে এইটা হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো আই এর পরে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট টেন্স, এটা টেন্সের অনুযায়ী যখন প্র্যাকটিস করবো বলবো, তাহলে তো করার ইংলিশ কি, ডু বা মেক। আচ্ছা আই ডু। এরপরে দেখো তো কি করি, কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে, তাইলে এটা অবজেক্ট পাওয়া যায়। কি করি, দ্য ওয়ার্ক, কাজটি করি। এখন আমি যেটা বলতে চাইছি, এখন সাবজেক্ট, এখন দেখো তো সাবজেক্ট যেটা হয় সেটা সে কাজটা নিজে করে। দেখো এখানে খেয়াল করো, এখানে যে আই আছে না, আই ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাজটি করি। যেটা সাবজেক্ট হবে সে পুরো কাজটা সম্পাদন করবে, যেটা সাবজেক্ট হবে সে পুরো কাজটা সম্পাদন করবে। যারা ক্লাসগুলো একসাথে পাও না, আপনাকে রিটেন কোর্স আছে কোনো পেইড ব্যাচ, আমি ভার্সিটি স্টুডেন্টদের জন্য শুধু রিটেন পড়াই, আর এমনিতে জব সিকার্সদের জন্য রিটেন পড়াই না, ঠিক আছে। ভার্সিটি অ্যাডমিশনের জন্য রিটেন পড়াই, কারণ রিটেন আসলে শেখায় মানে মূল্য থাকে না, কি জানো, মূল কথা হচ্ছে যে জব সিকার্সদেরকে রিটেন পড়ায় ওই এত কম টাকায় আসলে মানে পড়ায় আমার আসলে হবে না, মানে প্রচুর পড়াতে হয়, রিটেনে খাতা দেখতে হয়, আমার মানে হেল্পিং হ্যান্ড লাগবেই। সো সেই ক্ষেত্রে মানে প্রত্যেকটা খাতা মূল্যায়ন করতে হবে। আজকে তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম, সেই খাতাটার জন্য কোনো একজন ইংলিশের এক্সপার্ট দেখে যে খাতা কাটতে হবে, অনেক খরচ আসলে, ওইটা 510 টাকায় সম্ভব না। আচ্ছা দেখো আমি কাজটি করি, এখানে এটা খুব অ্যাজ ইউজুয়াল বাক্য, তাহলে আই ডু দ্য ওয়ার্কে এখানে কাজটা কিন্তু আমি সম্পাদন করছি দেখে এটা সাবজেক্ট, ঠিক আছে। যে এখন যে কাজটা করতেছি বা যাকে করতেছি সেটা বেসিকলি অবজেক্ট। এই কথাটা মনে রাখবা, যে কাজটা করে মানে যার দ্বারা হয়, মানে যে করে সেটাই বেসিকলি সাবজেক্ট, ওটাই বেসিকলি সাবজেক্ট। আর যে কাজটা করে মানে এই যে আমি কাজটা করি, আমার দ্বারা সম্পাদন হচ্ছে তো, আর কোন কাজটা করতেছি আমি। আচ্ছা ধরো আই প্লে ফুটবল, এখানে খেয়াল করো, আমি এখানে কাজটা ফুটবল খেলার কাজটা কে করতেছে, আমি করতেছি, মানে আমি নিজে কাজটা করতেছি ফুটবল খেলার, এটা সাবজেক্ট। আর দেখো আমি নিজে সাবজেক্ট, আর কি করতেছি মানে কোন কাজটা করতেছি, ফুটবল খেলতেছি, এই ফুটবলটা হইতেছে অবজেক্ট, আমি যে কাজটা করব সেটা অবজেক্ট, আর যে কাজটা সম্পাদন করতেছে আমি, সেটা হচ্ছে সাবজেক্ট। এটা কথাটা একটু সহজ হচ্ছে না তোমাদের কাছে মনে হয়, বুঝতে পারছো কি? ওকে, যারা ক্লাসগুলো পাও না তাদের জন্য বলি যে ইংলিশ সিকার্স আমাদের এই পেজে, ইংলিশ সিকার্স রিজভী রহমান, এই পেজে তোমরা যুক্ত হবা, ঠিক আছে। এটা আমার নাম, আর ইংলিশ সিকার্স স্টুডেন্টদের, আর আমরা সবাই মিলে ইংলিশ সিকার্স। তো এই পেজটা পুরো নাম সহ সার্চ করবা, নাহলে অনেক ইংলিশ সিকার্স আসবে। সো এই পেজে যুক্ত হলে, এগুলো খুব সহজ সেন্টেন্স, আমি আসলে তোমাদের মূল কথাটা বুঝাইতে চেষ্টা করছি। তো এই যে ইংলিশ সিকার্স রিজভী রহমান পেজে যুক্ত হবা, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। এবং এটার এই সেম নামে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে একটা, সে চ্যানেলের লিঙ্ক আমাদের পেজে মেসেজ দিলেও পাবা এই পেজে, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনেও জাস্ট ফার্স্ট কমেন্টে আছে, সেখানেও পাবা। সো কী করবা, যে ওইখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবা। প্রত্যেকটা ক্লাস, আজকে কি ক্লাস হয়েছে নোটিস এবং সিরিয়ালি দেওয়া আছে, ঠিক আছে। সো ওখানে, আর সেম নামে আবার ইউটিউবেও আছে, ইউটিউবেও তোমরা পাইতে পারো। আর যারা ক্লাস নোটিস পাও না,
তারা আমাদের এই ইংলিশ সিকার্স পেজে ঢুকে তোমরা যে কাজটা করবা যে এই ক্লাস নোটিস যারা পাও না তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবা, মানে পেজে মেসেজ দিয়ে টেলিগ্রাম বা মেসেঞ্জার চ্যানেলে যুক্ত হবা, ঠিক আছে? তাহলে ক্লাসগুলো খুব সহজেই লাইভ ক্লাসের নোটিস টোটিস খুব দ্রুতই পাওয়া যাবে। তো এই পর্যন্ত বুঝছো কি? সো এতক্ষণ যে আলাপ সালাপ করলাম সবার কাছে কি ক্লিয়ার? ওকে, বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। ক্লাস কেমন হয়েছে এটা একটু জানাও। আচ্ছা, যদি তোমরা মনে করো যে আমাদের পেইড কোর্স নিতে পারবা, পেইড কোর্সের যদি কারোর আগ্রহ থাকে আমাদের পেইড কোর্সগুলো নিবা। আমাদের পেইড কোর্স হচ্ছে বেসিক টু মাস্টারের, জাস্ট পেইড কোর্স বেসিক টু মাস্টার ইংলিশের কোর্স। তো এই কোর্সে যে ব্যাপারটা হয় আমরা মাস্টার বইটাকে ধরে ধরে পড়াই, ঠিক আছে? এই কোর্সে আমি পুরো ক্লাসগুলো নিব, আমি পুরো ক্লাস নিব, আর মাস্টার বইটাকে ধরে ধরে প্রত্যেকটা লাইন আসলে ধরে ধরে পড়াই, প্রত্যেকটা এমসিকিউ। এর বাইরেও আমার যে বেসিক ইংলিশ শিটটা আছে সেই শিটটাও থেকে সবার আগে ইংরেজিতে দুর্বলতা কাটানোর জন্য প্রথমে বেসিকটা গুরুত্ব দেই। এই গুরুত্বর বেসিক যখন শেষ হয়ে যায় তারপরে আমি মাস্টার ইংলিশ পড়াতে আসি। তো সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে আমরা এখানে বেসিক পড়াই তারপরে মাস্টার পড়াই। তো এইটাতে তোমরা চাইলে দেখো ফ্রি ক্লাস কিন্তু ফ্রি ক্লাসের মতো চলতে থাকবে, চাইলে লাইভ ক্লাস ভর্তি হতে পারো 510 টাকা বেসিক টু মাস্টার কোর্সটা। জাস্ট আমাদের ইংলিশ সিকার্স পেজেও মেসেজ দিতে পারো, ফেসবুকে এসে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? পেজে মেসেজ না দিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ করো, সেটা আমি খুব দ্রুত দেখব, খুব দ্রুত রিপ্লাই দেবো। হোয়াটসঅ্যাপ করলে আসলে আমাকে পাওয়া যায়, পেজে আমাকে পাওয়া যায় না, ঠিক আছে? এআই বেসড ওগুলো রিপ্লাই হয়। তো এই বেসিক টু মাস্টার কোর্সে আমরা আসলে কি করব, এখানে সব থেকে বড় সুবিধাটা হচ্ছে কি ক্লাসে কথা বলা যায়, মানে এরকম ফেসবুক লাইভে ক্লাস না, মানে তুমি ওইখানে আসো না যে গুগল মিট জুমে যে ক্লাসগুলো হয় না, ক্লাসে কথা বলা যায় আর কি, ফেসবুক লাইভের মতো না, ক্লাসে আমার সাথে একবারে কথা বলা যায় প্রত্যেকটা বিষয়, এটা একটা সুবিধা। আর সেকেন্ডলি হচ্ছে যে আমরা 0 থেকে বেসিক গ্রামার সুন্দর করে পড়াই, এবং আগের ব্যাচের ক্লাসগুলো ধরো আজকে থেকে 6 মাস আগে যে কোর্সটা শেষ হয়েছে সেই ক্লাসগুলো আমরা যে স্টুডেন্ট ভর্তি হওয়ার সাথে সাথে দেই। ওই ক্লাসগুলো কেন দেই? ওগুলো পড়ে যেন সে দ্রুত শেষ করতে পারে। আর ওই স্টুডেন্টকে কি লাইভ ক্লাস দেয় না? অবশ্যই দেই, সে লাইভ ক্লাসও পায়। শুধু 1 বছর না, সে যতদিন বেঁচে থাকবে তার প্রয়োজন হবে, আমি বেঁচে থাকবো, গ্রুপ যতদিন থাকবে, কোনো টেকনিক্যাল প্রবলেম না হলে সে আজীবন লাইভ ক্লাস পাবে। বুঝতে পারছো? মানে সব সময় করতে পারবে। প্রতি 2 মাস পর পর কোর্স শেষ হয়, সো 2 মাস বা 2.5 মাস, কখনো 3 মাসও লেগে যায় স্টুডেন্ট, সর্বোচ্চ 3 মাস। আর রেকর্ড লাইভও থাকে জুমে, আবার রেকর্ডও, প্র্যাকটিস শিট পায়, ভোকাবুলারি শিট পায়, উদাহরণ সহজে ব্যাখ্যার জন্য, এবং টেকনিক দিয়ে প্রিপোজিশন শিটও পায়। আমরা ভোকাবুলারি এবং প্রিপোজিশনের শিটটা সবাইকে ফ্রিতে দিচ্ছি যেন উপকার হয় স্টুডেন্টদের। মাস্টার ইংলিশ অনেকে বুঝতে পারে না ভোকাবুলারির কারণে। আর যেটা হচ্ছে যে প্র্যাকটিস শিটটা পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে 150 পৃষ্ঠার প্র্যাকটিস শিট। আচ্ছা, এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন সুবিধা আছে। শনি সোম বুধবার ক্লাস টাইম হচ্ছে রাত 9টা, আর পুরো রাত 9টা, এখানে 10টা আছে বাট ক্লাস টাইম রাত 9টা। 10টা এখন ফ্রি ক্লাস হয় প্রতিদিন, সো ক্লাস টাইম রাত 9টা। মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ শিট পড়ানো হয়। জাস্ট পুরো কোর্সটার 50টা ক্লাসের মধ্যে শেষ হয়, ঠিক আছে? জাস্ট 50টা ক্লাস, বেশি না, 50টা ক্লাসের মধ্যে শেষ হয়। মাত্র 1020 টাকা না ফি, জাস্ট মাত্র 510 টাকা ফি, ঠিক আছে? এখন এগুলো ফি ডিসকাউন্ট দিয়ে সব মিলে বেসিক এবং মাস্টার মিলে 510 টাকা। জাস্ট ভর্তি হতে আমাদের নাম্বারে ফোন দিবে, একটা ফোন দিয়ে জাস্ট ভর্তি হবে 01707442501। জাস্ট ভেরি সিম্পল। যারা ভর্তি হইতে চাও, যারা ফ্রি ক্লাস দেখতে চাও, প্রত্যেক দিন রাত 10টার সময় কোয়ালিটি ফ্রি ক্লাস চলবেই, ঠিক আছে? আর আমি পুরো ক্লাসটা নিব। আর এই হচ্ছে বিষয়। অ্যাডমিশন স্টুডেন্টের জন্য আলাদা কোর্স ডিজাইন আছে, অ্যাডমিশন স্টুডেন্টের জন্য আলাদা কোর্স ডিজাইন। এখানে অ্যাডমিশন ইংলিশ পুরোটা পাবে তারা। অ্যাডমিশন ইংলিশে বেসিক পাবে, অ্যাডমিশনের গ্রামার পাবে, রিটেন ইংলিশ পাবে। তাদের কোর্স ফিটা একটু বেশি, সেম ফ্যাসিলিটিস তারাও পাবে, মানে যা জুমে ক্লাস বা সামগ্রিক বিষয়। তাদের কোর্স ফিটা তাদের 3 মাসের মধ্যে, তাদের ক্লাসও বেশি, তাদের কোর্স ফি বেশি, তাদের 650 টাকা। জাস্ট এই নাম্বারে ফোন দিয়ে তারা ভর্তি হতে পারবে। এই হচ্ছে অ্যাডমিশন স্টুডেন্টের আলাপ, সেম সব কিছুই, বাট ওদের ক্লাস বেশি। আর হচ্ছে অ্যাডমিশন স্টুডেন্টের ক্লাস মডিউলটা আলাদা, একটু সিস্টেম, মানে সেম বলতে জুমে ক্লাসেস ফ্যাসিলিটিস সেম বা কথা বলার ফ্যাসিলিটিস সেম, কিন্তু তাদের ক্লাসে মেইনলি যেটা পায় তারা রিটেনের জন্য আলাদা ক্লাস পায়, এবং তাদের আলাদা কিছু কোর্স মডিউল আছে, ঠিক আছে? তো
তো এই হচ্ছে বিষয়, তোমরা আমাদের নাম্বারে ফোন দিবা, ফোন দিয়ে চাইলে যে কোনো মুহূর্তে কোর্সে এনরোল করতে পারো। আমি পুরোটা কোর্স আজকে যেভাবে পড়ালাম সেমভাবে পড়াবো। তো এই হচ্ছে বিষয়, তোমরা আগামী দিন তাহলে ক্লাস হবে সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের, এখান থেকেই মোটামুটি বলে দিলাম সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট হবে। আর এই যে এই সেম বানানে ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে সার্চ দিয়ে তোমরা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো। যারা আজকে ক্লাস দেখছো বাট ফলো দাও নাই, অবশ্যই ফলো এবং ফলো অপশনে ক্লিক করে ফেভারিট অপশন দিবা এবং অবশ্যই ক্লাসে রিঅ্যাক্ট করবা। আর এই যে ফোন নাম্বারে তোমরা অবশ্যই ফোন দিয়ে কোর্স পেইড কোর্সের জন্য ভর্তি হতে পারবা এবং ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবা। আমাদের ফেসবুক পোস্টগুলোতে রিপ্লাই করবা যে ক্লাস কেমন লাগছে। ফ্রি ক্লাস মোটামুটি এক এক দিন এক এক পড়াবো বলতে স্টুডেন্ট তোমরা যেটা চাবা টেলিগ্রামে নাকি, হ্যাঁ টেলিগ্রাম থাকে এবং প্রিপোজিশন শিট কোথায় পাবো, টেলিগ্রামে পাবা। এই হচ্ছে মোটামুটি আলাপ সালাপ, মোটামুটি সবার কাছে সব কিছু আশা করছি ক্লিয়ার এবং সবাই সব কিছু ভালোভাবে বুঝতে পারছো। এবং যারা আমার সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিল সকলকে অনেক 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 ধন্যবাদ। এবং অবশ্যই ক্লাসে যখন আমি পোস্ট করি ক্লাসগুলো কেমন হয় তোমরা মতামত জানাবা, সেক্ষেত্রে অনেক অনেক শিক্ষার্থী বুঝতে পারে যে না ক্লাসগুলো মনে হয় ভালো হয়, সেক্ষেত্রে তারা ক্লাসগুলো করতে চায়। তো ভালো থাকবা সকলেই।